মাইকে গিয়ে কি অনেক ভাই আমরা লাইভে। সুদীপ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফটিকছড়ি ডুসাব ডুসাব কর্তৃক আয়োজিত একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক শো ডেস্টিনেশন লাইভ সেশন এপিসোড 5। এতে আজকে আমরা আলোচনা করব ক্যারিয়ার ভাবনা বিসিএস এই বিষয়টি নিয়ে। এতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাহফুজুর রহমান ইরফান, 31তম বিসিএস প্রশাসন, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, জুরাইছড়ি, রাঙ্গামাটি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ আরফাতুল আলম নয়ন, 34তম বিসিএস প্রশাসন, সহকারী কমিশনার ভূমি, পাইকগাছা, খুলনা। এবং সর্বশেষ যুক্ত হচ্ছেন নাজমুল হুসাইন, 36তম বিসিএস শিক্ষা, বর্তমানে সন্দীপ হাজী এ কলেজ এ প্রভাষক হিসেবে কর্মরত আছেন ব্যবস্থাপনা বিভাগে। আর আপনাদের সাথে আমি রয়েছি মুনতাসির মোহামেন অনিক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রথম পর্বে গবেষণারত রয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন, অথবা আমাদের সম্মানিত অতিথিদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্নটি অবশ্যই করতে পারেন। আপনাদের অতি আনন্দের সাথে জানিয়ে দিচ্ছে যে আজকে 38তম বিসিএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে। এতে আমাদের ডুসাফের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডুসাফের আমাদের সবার প্রিয় ইকরাম হোসেন মানিক ভাই, শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তাকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি। আর আমরা এখনই আমাদের আলোচনায় চলে যাব, তবে আলোচনায় যাওয়ার আগে আমরা ডুসাফ সম্পর্কে অল্প কিছু বলে নেওয়া কর্তব্য মনে করছি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফটিকছড়ি ডুসাফ, যা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এক দশক পেরিয়ে এটা বর্তমানে 11তম বছরে পদার্পণ করেছে। একই সাথে এটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফটিকছড়ি থেকে যেই ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত করছে তাদেরকে নিয়ে একসাথে কিভাবে আরো সুন্দর করে উচ্চশিক্ষার পথকে সুগম করা যায় সেই পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে ফটিকছড়িতে যাতে উচ্চশিক্ষাকে আরো ভালো করে প্রসার করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের এই প্রাণের সংগঠন ডুসাব। আমরা এখন সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। বলে রাখি, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এর 26টি ক্যাডার রয়েছে, যা 3টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 3টি ধাপ হচ্ছে, প্রথমত প্রিলিমিনারি, এটি পাশ করার পর আমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এবং সর্বশেষ ভাইবা, অথবা এই 3টি পাশ করার পরে আমাদেরকে বিভিন্ন প্রশাসনে বিসিএস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি শুরুতে আমাদের সবার শ্রদ্ধেয় ইউএনও ইরফান ভাইয়ের কাছে। ইরফান ভাই, আমরা জানি যে আমাদের বিশেষ ক্যাডার হচ্ছে না, আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় যে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনে আমাদেরকে 26টা যে ক্যাডার রয়েছে এখান থেকে আমাকে আমার পছন্দক্রমটা দিতে হয়। তো আমরা যখন যদি আমার ক্ষেত্রে বলে, আমি যখন পছন্দক্রম দিব তাহলে আমি কোন কোন বিষয়ের উপর ফোকাস রেখে আমার পছন্দক্রমটা তৈরি করব? ভাই ধন্যবাদ। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে মনে হয়? ঠিক আছে, আমি আসলে প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। যে বিষয়টা আসলে যে ক্যাডারের সিরিয়াল ক্রম, যে বিষয়টা প্রশ্নটা করা হয়েছে, আসলে এটা সবচেয়ে মানে বিশেষ নিয়ে যে প্রশ্নগুলো করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি আর কি, বা ইম্পর্টেন্ট যদি আমি কোনো বিষয় বলি। তো এখন প্রশ্নটার উত্তরে আমি এক লাইনে যদি এটার আনসার দিতে হয়, আমি এটা এভাবে বলবো যে এই কার কোন ক্যাডার চয়েস দেওয়া হবে, এটা তো আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কে কোন বিষয়ে পড়ালেখা করেছে, তারপর হচ্ছে আসলে তার জীবনের লক্ষ্যটা কি, বা তার মন মানসিকতা কি, এই ধরনের অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তবে আমি একটা কথাই, একটা যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যিনি ক্যাডার চয়েস দিবেন তার নিকটাত্মীয়, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি সিভিল সার্ভিসে থাকেন, অথবা সিভিল সার্ভিস থেকে হয়তো রিটায়ারমেন্টে গিয়েছেন, সিভিল সার্ভিস সম্পর্কে খোঁজ খবর রাখেন, এই ধরনের কারোর সাথে কনসালটেশন করে যদি ক্যাডার চয়েসটা দেওয়া হয় এটা খুবই ভালো হয়। কেন? কারণটা হচ্ছে আসলে সিভিল সার্ভিসের মধ্যে যারা রয়েছেন, সার্ভিস ক্যাডারের মধ্যে যারাই আছেন, এরা কম বেশি কিন্তু সবাই কিন্তু এক একটা ক্যাডার সম্পর্কে কিন্তু সবারই কিন্তু কম বেশি ধারণা থাকে।
তো এই জন্য এটাই হচ্ছে বেস্ট ইয়ে। মানে আমার কথা হচ্ছে ব্যক্তিগত নিজের যাই থাকুক না কেন নিজের মনে, নিজের পরিচিত সার্কেলের মধ্যে, সেটা বড় ভাই হোক, আত্মীয় স্বজন হোক, যাই হোক, সিভিল সার্ভিসে রয়েছেন এরকম কারোর সাথে পরামর্শক্রমে ক্যাডার চয়েসটা দিলে ভালো হয়। এর পাশাপাশি যেটা ব্যক্তিগত যে পছন্দের বিষয়টা রয়েছে, যেমন স্বাভাবিকভাবে অনেকে এরকম হতে পারে যে বাংলাদেশে আসলে যে ট্রেন্ডটা, সেটা হচ্ছে সবাই আসলে জেনারেল ক্যাডার গুলোকে ফার্স্ট চয়েসে রাখে, এবার স্পেশাল যে ইঞ্জিনিয়ারিং সাইড বলি বা টেকনিক্যাল যে ইয়াগুলো বলি সেগুলো আসলে পরের দিকে সিরিয়ালে থাকে। না, এটা কিন্তু সবসময় ইয়া না। কিছু কিছু ক্ষেত্রে অনেকে আমার কাছে এরকম পরিচিত আছেন যারা কিন্তু শিক্ষা ক্যাডার কিন্তু ফার্স্ট চয়েস দিয়েছেন, যে বুয়েট থেকে বা ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন উনি কিন্তু জেনারেল ক্যাডারে যেতে চান, উনি কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু রোডস বলি বা পিডব্লিউডি বলি বা ইয়া বলি এটা কিন্তু ফার্স্ট চয়েস দিয়েছেন, এরকম কিন্তু অনেকেই আছেন। হ্যাঁ, তো এটা তো যেহেতু ব্যক্তি টু ব্যক্তি এটা ভেরাই করে যে কে কোন ক্যাডার চয়েস সিরিয়ালি কিভাবে দিবে, এটা আসলে ইয়া না বলার মতো আসলে খুব বেশি টাফ। তবে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি যে নর্মালি যেটা দেখি যে ধরে নিলাম যে একজন ইংলিশে খুব ভালো, উনি জীবনে ভালো বিদেশে থাকতে চান, সুযোগ সুবিধা চান, দ্রুত প্রমোশন চান, নিশ্চিন্ত জীবন কাটাতে চান, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টর যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে হ্যাঁ ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস আসবেই। আবার অনেকে সেটা আবার দেন না, কারণ যেটা একটা ইয়ে আছে যে দিলে ফরেন ক্যাডার দিলে ফার্স্টে দিতে হয়, পরে কিন্তু অন্য ক্যাডারের পিছনে দিলে এটা কিন্তু এটা নিয়ে ভাইভাতে প্রশ্ন করে অনেক, যে তোমরা কেন ফরেন ক্যাডার পুলিশের পিছনে দিয়েছো। এর চেয়ে এই জন্য এই কথাটা বলো, দিলে ফরেন ক্যাডার প্রথমে দেওয়া হলো, আর না দিলে পরে আর সিরিয়ালের পরে এটা দেওয়ার দরকার নেই। এটা তো গেলো ফরেন ক্যাডারের যে বিষয়টা, যে আমি যেটা বললাম আসলে কারো যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো হয় ভাইভাতে উনি খুব কনফিডেন্ট যে ইংলিশে সবকিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারপর হচ্ছে তার ক্যাডার, সবগুলো ক্যাডার মধ্যে আসলে যে একটা ক্যাডার যেখানে দ্রুত প্রমোশন নিশ্চিত, অন্য ক্যাডার গুলো যেখানে এই জায়গায় পিছিয়ে রয়েছে, মানে অ্যাটলিস্ট সে একটা অ্যাম্বাসেডর হবে বা একটা দূতাবাসের প্রধান হবে, এই বিষয়টা তো অ্যাটলিস্ট নিশ্চিত। আরো তো উপরের পোস্ট রয়েছে। পাশাপাশি যে অন্যান্য সুযোগ সুবিধা, যে আর্থিক বেনিফিটস, ওদের যে বিভিন্ন রকমের যে ভাতাগুলো রয়েছে, বৈধ ভাতা, এগুলো অনেক রকম যেমন সুযোগ সুবিধা রয়েছে। এর পাশাপাশি তাদের কিন্তু গাড়ি বাড়ি যে সুবিধাগুলো, আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, তো আমার একজন পরিচিত ইন্ডিয়ান এম্বাসিতে ছিলাম, তো দেখেছিলাম আর কি, ওনার আসলে একদম আমাদের ক্যাডার, মানে সি গ্রেডের অফিসার, কিন্তু তার কিন্তু আলাদা বাংলো, আলাদা গাড়ি, সবকিছু রয়েছেন একেবারে ইয়া থেকে। আবার আমাদের বেচারি একজন আমি দেখলাম যে লন্ডনে থাকেন, আমাদের চিটংয়ের মেয়ে, সে কিন্তু ফেসবুকে প্রায় সময় দেখেছে সে মার্সিডিজ বেঞ্চ ইউজ করে, এটা কিন্তু এইভাবে তার থেকে দূতাবাস ব্যবহার করছে। তো এই ধরনের বিভিন্ন ইয়ার দিক থেকে যদি আমি চিন্তা করি ফরেন ক্যাডার ফার্স্ট, ওকে, এটা নিয়ে আমি চলে গেলাম। এরপর কেউ যদি ফরেন ক্যাডার দিতে না চায়, তাহলে এবার যে ইয়াগুলো আছে, যে জেনারেল যে চয়েস গুলো, যে প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টম, অডিট বা আনসার, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো অ্যাজ ইউজুয়াল এভাবে সবাই সিরিয়ালি দেয়। যে সিরিয়ালটা এখনো পর্যন্ত যেভাবে আছে, যে অ্যাজ ইউজুয়ালি যে প্রশাসন ক্যাডার সেকেন্ড, থার্ড পুলিশ, এরপর কাস্টমস, ট্যাক্স, এই যে জেনারেল ক্যাডার যে এই ইয়াটা সিরিয়ালটা এটাই আছে। তবে এখানে কিন্তু একটা সাম্প্রতিক বছরগুলোতে একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এই ট্রেন্ডটা একটু 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 পরিবর্তন হয়েছে। কিরকম, যেহেতু এখন আসলে দেখা যাচ্ছে যে মানুষ আসলে একটা পাওয়ারের বিষয় আছে, পাওয়ার এনজয় করে বা নিজের আত্মীয় স্বজনদের বিভিন্ন ঝামেলা থেকে উদ্ধার, বা এ ধরনের আরো অনেক কিছু ব্যাপার স্যাপার কিন্তু পুলিশ দিচ্ছেন। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল কিন্তু এতদিন ছিল সেকেন্ড চয়েস কিন্তু আমাদের ফরেনের পরে কিন্তু এই প্রশাসন ছিল। এখন কিন্তু এই জায়গায় অনেকে দেখা যাচ্ছেন কিন্তু 70% ইয়া কিন্তু সেকেন্ড চয়েস প্রশাসন দিচ্ছেন, কিন্তু বাকি 30% আগে যেটা ছিল 100% সবাই প্রশাসন করে, এখন কিন্তু এই জায়গাটাতে একটু ইয়ে আসেন, ওই বাকি 30% কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে পুলিশ চয়েস, পুলিশ ক্যাডারকে সেকেন্ড চয়েস, ওনারা হয়তো সেক্ষেত্রে এই প্রশাসন ক্যাডারকে থার্ড চয়েস দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আবার হয়তো এটা কিন্তু ভাই বাবুরা প্রশ্ন করতে পারে যে আপনি থার্ড চয়েস কেন প্রশাসন ক্যাডার দিলেন, সেকেন্ড চয়েস পুলিশ কেন দিলেন, এটা নিয়ে ইয়ে হতে পারে। কিন্তু আবার যদি এরকম হয় যে না প্রশাসন ক্যাডার সেকেন্ড, পুলিশ থার্ড, আমার মনে হয় এটা খুব বেশি প্রশ্ন করবে না। কিন্তু ওইটা প্রশ্ন করতে একটু স্রোতের বাইরে গিয়ে বা একটু ট্রেন্ডের বাইরে গিয়ে যে একটু যদি ক্যাডার চয়েসটা একটু ইয়ে করা হয়, এটা নিয়ে প্রশ্ন করা হয়ে যেতে পারে। তো এটা তো গেলাম, আমি বললাম ফরেন, প্রশাসন, পুলিশ, এই ধরনের বিষয়টা বললাম। এরপর তো কাস্টমস আছে, ট্যাক্স আছে, এই ক্যাটাগরি কিন্তু ভালো মানে সুযোগ সুবিধা রয়েছে, প্রমোশনেরও যেমন সুযোগ সুবিধা রয়েছে, এমনি নিরিবিলি চাকরিরও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে।
আসবে আর কি। এরপর তো অডিট, আনসার এগুলো আছেন। এই জেনারেল ক্যাডারের সিরিয়ালটা নর্মালি এভাবে হয়। আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি, এবার আমি প্রশ্ন শুনতে চাই ক্যাডার চয়েস বিষয়ে। ধন্যবাদ মাহফুজ ইরফান ভাইকে। ভাই যথাযথই বলেছেন যে আমাদের যেটাই মূলত আমাদের স্ট্রং পয়েন্ট আছে ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের আসলে ক্যাডার চয়েস দেওয়া উচিত বলে যুক্তিযুক্ত মনে হচ্ছে। যাচ্ছি আরফাতুল আলম নয়ন ভাইয়ের কাছে। নয়ন ভাই, সাধারণত যারা নতুন তাদের একটাই প্রশ্ন বেশি থেকে যায় যে আমরা কখন থেকে প্রস্তুতিটা নেওয়া শুরু করব? বিসিএস এর প্রস্তুতিটা কি আমরা যখন আমাদের গ্রাজুয়েশন শুরু হচ্ছে তারপর পরে শুরু করব, নাকি গ্রাজুয়েশন শেষ করে তারপরে চাকরি জীবনের কিছুদিন আগে থেকে শুরু করব? এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি। আহ ধন্যবাদ, ধন্যবাদ অনেক আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সালাম জানাচ্ছি আমার শ্রদ্ধেয় আহ ইউনো স্যার কে, আমাদের সবার বড় ভাই। উনি অত্যন্ত চমৎকার ভাবে গুছিয়ে এই ক্যারিয়ার চয়েসের ব্যাপারে কথা বলেছেন। আহ, আমি মনে করি অনেকেই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমাকে যে প্রশ্নটা করেছো আমি সেখানে একটু যোগ করব, সেটা হচ্ছে আমি একটা কথা খুব বেশি করে ফলো করি, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানা। এখন বিসিএস এ আসবে কি আসবে না, কেরিয়ার কোনটা নেবে, বাংলাদেশে তো বিসিএস একমাত্র কেরিয়ার না, আরো অনেক কেরিয়ার আছে। সবার আকাঙ্ক্ষা থাকে বিসিএস কিংবা অন্য অন্য আরো অনেক যে সকল জব আছে। তো আমার কথা হচ্ছে মানুষ প্যাশনেটলি কি চায় ভিতর থেকে, সেটা নো দাই সেলফ, মানে নিজেকে নিজের ভিতরটাকে জানা। আবার আবার নো দাই সেলফ এটাও হয় যে নিজে কতটুকু প্রস্তুত আছে। সে সে যদি মনে করে যে সে সে নিজেকে কিন্তু যাচাই করতে পারবে, কয়েকটা বিসিএস এ সে যদি 5টা বিসিএস এর প্রশ্ন নিয়ে সে যদি চেক করে দেখে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে। এখন যদি ইউনিভার্সিটির একটা ছেলে যদি নিয়ে দেখে যে 5 বছরের বিসিএস এ কি প্রশ্ন আসছে, তখন কিন্তু সে সাথে সাথেই যাচাই করতে পারবে যে আসলে সে কোন পর্যায়ে আছে। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে আগে নিজেকে জানতে হবে যে নিজে কোন পর্যায়ে আছে, নিজে কি চায়। সেক্ষেত্রে সে সেটার উপর ভিত্তি করে কিন্তু সে বিসিএস বলো, কেরিয়ার বলো, কিংবা বিসিএস এ কিভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়টা খুব খুব চমৎকার ভাবে সে বের করতে পারে। এবং এটা অবশ্যই তাকে গুছিয়ে করতে হবে, মানে সিরিয়াসলি, যে সে যদি 5টা বিসিএস 10টা বিসিএস এর প্রশ্ন নিয়ে, প্রিলিমিনারি প্রশ্ন নিয়ে একটু যাচাই বাছাই করে দেখে, একটু হিসাব নিকাশ করে দেখে, হ্যাঁ, মানে সিরিয়াসলি যদি কাজটা করে না, সে যে নিজেকে যাচাই করতে পারবে। তখন প্রস্তুতি কিভাবে নেবে, আমার কথা হচ্ছে এটা আমরা যে কথাগুলো বলছি অনেকটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কে টার্গেট করেই, যেহেতু ডুসাফ একটা প্ল্যাটফর্ম ফটিকছড়ি চট্টগ্রাম এর আমরা যারা আছি, অনেকে আমাদের যারা ওই অঞ্চলের তারা বেশি ফলো করছে এই ক্ষেত্রে। অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা ছাত্রছাত্রী আছে তারাও ফলো করছে, কিংবা অন্যান্য দর্শক আছেন। তো আমার কথা হচ্ছে একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তো সে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে ভর্তি হয়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখন বিশ্ববিদ্যালয়ের শুরুতে একটা ছেলে যখন এইটা তো ফিল করার একটা ব্যাপার আছে, বিশ্ববিদ্যালয়কে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরে পদার্পণ করতে যাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা ইতিহাস, তাই না? তো এই জিনিসগুলা কিন্তু একটা অনুভব করার একটা ব্যাপার আছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হলো একটা ছেলে, আমি তাকে কোনোভাবেই বিসিএস এর কিংবা কেরিয়ারের প্রিপারেশন, অবশ্যই আমাদের জীবিকার একটা ব্যাপার থাকবে, চিন্তা থাকবে, কিন্তু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় যে ভর্তি হবে তাকে একটু জীবনের খোঁজ করা উচিত। তো প্রথম বর্ষে তাকে আমি বলবো না যে তুমি বিসিএস নিয়ে একদম এই যে যে বই যে পড়াশোনা আছে আমাদের তথাকথিত সেটা শুরু করে দাও। কিন্তু আসলে বিসিএস এর যে প্রশ্ন আসে আমরা যদি অ্যানালাইজ করে দেখি সেগুলো কিন্তু আসমান থেকে আসে না। হ্যাঁ, হ্যাঁ, আমরা অ্যানালাইজ করে দেখি যে কি প্রশ্ন আছে, সাধারণ জ্ঞান আসে, সাধারণ বিজ্ঞান আছে, ম্যাথ আছে, ইংরেজি আছে, দেশের রাজনীতি, বিশ্বের আলো। একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে সে তো এটা জানাটা স্বাভাবিক। তো আমি তাকে মোটিভেটটা করতে চাই। আমার কথা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্টকে মুখে বলবো না তাকে একটা বই ধরায় দেওয়া এই জন্য এই ধরনের কাজে বিষয়। তো আমার কথা হচ্ছে সে প্রস্তুতিটা নিবে হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের তার ডিপার্টমেন্টের যে পড়াশোনা সেটা খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আমরা যে যে সাবজেক্টে পড়ি না কেন, আমার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের তার যে সাবজেক্ট
সেটা ভালো করে পড়াশোনা করা। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা ডেইলি পত্রিকা পড়বে, তাই না? কেন বলতে হবে যে তুমি বিসিএস এর জন্য এইসব পড়াশোনা করো? সেটা তো পড়বেই, স্বাভাবিক। একটা সাধারণ জ্ঞান কিংবা অন্যান্য সাধারণ জ্ঞান একটা বই পড়বে, সে যে প্রস্তুতিগুলো আছে সেগুলো কিন্তু সে তার ডিপার্টমেন্টের পড়াশোনা এইসব পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে নিয়ে নিতে পারবে। সেটার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজ, সে বিতর্ক করবে, সে নাটক করবে, সে সঙ্গীত চর্চা করবে, সে আহ আহ, আবৃত্তি করবে, সে যদি আপডেট থাকে এবং এবং কয়েকটা প্ল্যান আমি বলবো অবশ্যই সিরিয়াসলি মাথায় নিয়ে করা উচিত যে কোনো ছাত্রছাত্রী। সেটা হচ্ছে সে প্রথমেই স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। অন্যান্য সকল কোয়ালিফিকেশনের সাথে, পড়াশোনার সাথে সে যদি প্রথম বর্ষে ভর্তি হয়েই সে যদি নিয়ত করে, প্ল্যান করে যে সে সে কি করবে, সে ইংরেজিতে একদম শুদ্ধভাবে ইংরেজি সে মাস্টার্সে ওঠার আগেই, সে বিশ্ববিদ্যালয় শেষ করার মধ্যেই সে ইংরেজিটা ভালো করে শিখবে। যারা বিভিন্ন অঞ্চল থেকে আমরা আসি, আমাদের তো বাংলা বলাটাও একটু জড়তা আসে, বা শুদ্ধ করে অনেক সময় আমাদের প্রমিত বাংলায় কথা বলাটাও তো একটা একটা সৌন্দর্য, তাই না? তো এই জিনিসটাও তো চর্চা করা উচিত। তো তার ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা, সেটা অবশ্যই তার সিরিয়াসলি প্রথম বর্ষে প্ল্যান করা উচিত। পাশাপাশি অন্যান্য আদার্স বেসিক কম্পিউটার স্কিল এবং তার যে আপডেট থাকা, বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র ছাত্রী সে দেশের রাজনীতি সম্বন্ধে জানবে, সে দেশের ইতিহাস সম্বন্ধে জানবে, সে মুক্তিযুদ্ধ জানবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানবে, বাংলাদেশ সম্পর্কে জানবে, তাই না? তো এই জিনিসগুলা আমি মনে করি যে তার অবশ্যই করা উচিত। ভালো বই পড়বে, বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের টেবিলে অবশ্যই জ্ঞান বিজ্ঞানের সাহিত্যের বই থাকবে। এই সবকিছু কিন্তু তাকে অবশ্যই একটা কম্প্রিহেন্সিভ, একটা ব্যাপক আকার একটা পড়াশোনা করা উচিত। তো আমি আমি লিমিটেড এই ধরনের প্রস্তুতি চেয়ে আমি বলবো যে সে বিতর্ক করবে, আবৃত্তি করবে, যে কোনো একটা ভালো সংস্কৃতির একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা উচিত। সে প্রত্যেকদিন নিউজ পেপার পড়া উচিত, সে মান্থলি যে ম্যাগাজিন আছে সেগুলা পড়া উচিত, এবং সে তার ভাষাগত জ্ঞানটা সমৃদ্ধ করা উচিত। এছাড়া সে যদি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের অর্থনীতি কেমন, তখন সে যদি বলে হ্যাঁ আমরা মধ্যম আয়ের দেশে আমরা যাচ্ছি, আমরা উন্নত দেশ হব, আমরা খুব ভালো আছি, এটা শক্তিশালী উত্তর হয় না। আমি মনে করি উত্তরটা হওয়া উচিত যে সে বাংলাদেশের জিডিপি এত পার্সেন্ট, বাংলাদেশের রিজার্ভ এত বিলিয়ন ডলার, বাংলাদেশে আমরা খাদ্যে এই স্বয়ংসম্পূর্ণ, আমরা মৎস্যে এত বিশ্বে এততম আছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম এত, আমাদের আমরা এক্সপোর্ট করি এত, আমাদের রেমিটেন্স এত আসে। এভাবে সে যখন একটা আনসার দেবে না, সেটা খুব শক্তিশালী হয়। তো আমি বলবো যে পড়াশোনাটা গুলা যারা বিসিএস কিংবা অন্য ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তাদের পড়াশোনাটাও ওরকম হওয়া উচিত যে এই ধরনের অথেন্টিক এবং স্পেসিফিক একটা বক্তব্য থাকবে যখন সে বলবে। তো এইভাবে যখন সে পড়বে, তখন সে আস্তে আস্তে বিসিএস এর যে প্রশ্ন আছে সেগুলা কালেক্ট করে সে যখন যাচাই বাছাই করবে, তখন কিন্তু তার একটা ধারণা হবে, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু সে এই ধরনের একটা বিসিএস এর প্রিপারেশনের জন্য একটা 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 মানসিক ভাবে ইয়ে হবে। আমি কখনো বলবো না যে ফার্স্ট ইয়ার থেকে তোমরা MP3 পড়ো কিংবা এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স তো স্বাভাবিক প্রতি মাসে পড়া উচিত, ডেইলি নিউজ পেপার, হ্যাঁ, এই বাংলা ইংলিশ তো পড়া উচিত। তো এগুলোর জন্য বলার কিছু নাই। সে যদি গণিতে দুর্বল হয়, তাহলে সে হয়তো একটু যখন সে প্রশ্নগুলা ঘাটাঘাটি করবে, গণিতে কি দুর্বল সে বের করতে পারবে। সে যদি বিজ্ঞানে দুর্বল হয়, প্রশ্ন ঘাটাঘাটি করলে বিজ্ঞানে তার দুর্বলতা কোন জায়গায় সেটা ফাইন্ড আউট করতে পারবে। তো আমার কথা হচ্ছে সে আগে নিজেকে জানতে হবে, নিজে কি চায় সেটা জানতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ঐশ্বর্যকে সে ধারণ করে, সে গ্রহণ করে, নিজেকে সমৃদ্ধ করে তারপর কেরিয়ার নিয়ে আগায় যেতে হবে, কেরিয়ারের প্ল্যান নিয়ে। ওগুলা বাদ দিয়ে কোনোভাবে শুধু বিসিএস কিংবা ক্যারিয়ার নিয়ে প্রথম বর্ষ থেকে চিন্তা করলে আসলে আমার মনে হয় যে খুব ভালো বেনিফিট আসবে না। এই আর কি। থ্যাংক ইউ অনিক। ধন্যবাদ আরফাতুল আলম নয়ন ভাইকে। চমৎকারই বলেছেন যে আগে নিজেকে জানতে হবে, তারপর আমরা আমাদের কেরিয়ার দিকে ঝুঁকবো। তো এই বিষয়ের উপর আরো আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি
যে আমাদের প্রচুর পরিমাণ দর্শক আমাদেরকে কমেন্টস করছেন, আমরা কমেন্টস এর উত্তরে যাব। তার আগে নাজমুল হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি, প্রভাষক সন্দীপ, সন্দীপ সরকারি কলেজের। নাজমুল ভাই, প্রস্তুতির জন্য আমরা যখন বিসিএস এর প্রস্তুতি নেব, আমি স্পেসিফিকলি যদি বলি বিষয় ভিত্তিক আমাদের প্রায় 9 থেকে 10টা বিষয়ের উপর প্রস্তুতি নিতে হয়। তো আমরা বিষয় ভিত্তিক এই প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন বিষয়ের উপর একটু বেশি ফোকাস রাখবো আর প্রস্তুতিটা কিভাবে নেব, এটা জানতে চাচ্ছি প্রিলির জন্য। ধন্যবাদ মুনতাসির অনিককে। আসলে আজকের ডুসাব কর্তৃক আয়োজিত ডুসাবের ব্যবস্থাপনায় কেরিয়ার আড্ডা বিসিএস এই প্রোগ্রামের সঞ্চালনায় তোমাকে অভিনন্দন। এবং আজকের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই, 31 বিসিএস এর জোড়াইছড়ি উপজেলার সম্মানিত ইওনো উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ ইরফান ভাই, এবং পাইকগাছা খুলনার সহকারী ভূমি কমিশনার আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই আরাফাতুল ইসলাম নয়ন ভাই। এবং ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক এবং আমার ডুসাব মেম্বার অন্যরা যারা এই ধরনের প্রোগ্রামগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য অনেক পরিশ্রম করছে। এবং ধন্যবাদ আজকে যারা 38তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে সমগ্র বাংলাদেশের আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামবাসী এবং আমার জন্মস্থান ফটিকছড়ির সকল ক্যান্ডিডেটদেরকে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছোট ভাই ইকরাম হোসেন মানিককে, যে আজ এই এডুকেশন ক্যাডার 38তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছে। আসলে মুনতাসির অনেক যে প্রশ্নটি করেছে যে আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব, তার আগে সবই বলে দিয়েছেন যে কিভাবে ক্যাডার চয়েস করতে হবে, কিভাবে আসলে আমাদের প্রস্তুতিতে আসলে শুরু থেকেই আমরা ইউনিভার্সিটি যখন ঢুকবো বা আমাদের অনার্সের প্রথম থেকেই কিন্তু আমরা বলছি যে প্রস্তুতি নিতে হবে। আসলে কি বিষয়টা কি তাই? সত্যিই তাই। তবে যে আমার বিষয়ভিত্তিক যে পড়াশোনা সেটা না, একটু আগে আমাদের আরাফাতুল ইসলাম নয়ন ভাই বলেছেন যে এই আসলে প্রস্তুতিটা ইন দা লং রান। তুমি কি করতে চাচ্ছ তুমি কিন্তু ফার্স্ট ইয়ারে বুঝতে পারবা না, সেকেন্ড ইয়ারে বুঝতে পারবা না। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে বুঝতে হবে, অনেক সময় লাগবে। থার্ড ইয়ারে গিয়ে আস্তে আস্তে বুঝতে শিখবে, কারণ ইউনিভার্সিটি, তোমার ক্যারিয়ার, তোমার বাস্তবতা, তোমার সাংসারিক জীবন, তোমার পিতামাতার স্বপ্ন, তোমার স্বপ্ন বা সমাজ কি চায়, তোমার ভিতরের শক্তি, তোমাদের ভিতরের মনন কি চায়, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে এক একজনের গোল এক এক রকম। সেই বিবেচনায় বলি, বাংলাদেশের বেসরকারি জব সরকারি জবের মধ্যে এখন অনেকের অনেক ড্রিম জব থাকে। বিসিএসসি হচ্ছে এক অন্যতম এখন ক্রেজের বিষয় হয়ে গেছে ক্যারিয়ারের মধ্যে। যদিও আমরা অন্যান্য জবকেও কিন্তু কখনো হেলাফেলার বা অন্যভাবে দেখতে পারবো না, যার গোল যেভাবে সেটাই। তো এবার আসি মূল পয়েন্টে, কিভাবে আমি প্রস্তুতি নিব। প্রথম যদি পুঁথিগত যে 10টি টপিকস আমরা জানি যে 200 মার্কের উপরে বর্তমানে 35তম বিসিএস থেকে 200 মার্কের উপরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেয়। এবং তার পরের ধাপটা হচ্ছে যে বিসিএস লিখিত, তার পরের ধাপ হচ্ছে ভাইবা ভোসের মাধ্যমে হচ্ছে আমাদের চূড়ান্ত প্রার্থীকে সুপারিশ করা হয়। প্রথমে আসি কিভাবে 200 মার্কের পিলিতে আমাদের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা পরিচালনা করে থাকেন। আমরা সবাই জানি যারা বিসিএস নিয়ে ইন্টারেস্টেড, যে 200 মার্কের পরীক্ষার মধ্যে 10টি টপিকসের উপরে মোট আমাদের 2 ঘন্টার পরীক্ষা হয়। তো যেমন বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে হচ্ছে আমরা যদি বিজ্ঞান, গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, মানসিক দক্ষতা, নৈতিক শিক্ষা, এগুলোর উপরে হচ্ছে আমাদের টোটাল 10টি পয়েন্টের উপরে পরীক্ষা হয়। এখন প্রস্তুতিটা কিভাবে হবে? প্রস্তুতিটা আসলে এক একজনের এক এক রকম। ওই তো কিছুক্ষণ আগে আমাদের বড় ভাইরা বলে গেছেন, আমাদের ইরফান ভাই বলেছেন, নয়ন ভাই বিষয়টি ক্লিয়ার করেছেন যে নো দাইসেলফ, সোয়াট অ্যানালাইসিস, বিজনেসের ভাষায় বলে স্ট্রেংথ, অপরচুনিটি, থ্রেট অ্যান্ড অপরচুনিটিস আর উইকনেস। সবচেয়ে বড় উইকনেস, অর্থাৎ আমার ভিতরে কি আছে আমি ভালো জানি। তো আমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আমার যদি প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, এগুলো যদি আমার বেসিক স্ট্রং থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রিপারেশনটা কিভাবে। এবং কারো যদি
বেসিকটা অর্ধেক ক্লিয়ার থাকে, কারো যদি পুরোই না থাকে, তার জন্য প্রস্তুতির ভিন্নতা আছে। হ্যাঁ, যেমন আমরা এখন দেখি ট্রেন্ড যেটা চালু হয়েছে, যেমন আমাদের মাহফুজ ইরফান ভাই বা আরাফাত নয়ন ভাই বা আমি বা আমার অনেক পরিচিত জন যারা বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসে আছেন, অনেকে কিন্তু কোচিং ছাড়াই হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছেন। আবার অনেকে, এবং আমার এখন রিসেন্টলি যে ট্রেন্ডটা চালু হয়েছে, রিসেন্টলি না তাও বছর 5-6 বছর দেখছি আমরা যে কোচিং করছে। কোচিংটা কিন্তু ট্রেন্ড চালু হওয়ার একটা পিছনে যুক্তি হচ্ছে এই দুটা বিষয়। একটা হচ্ছে নিজে যদি পড়াশোনা চালায় নিতে না পারি, বিভিন্ন ব্যস্ততার কারণে সময় বের করতে না পারি, বা প্রেশার ফিল না করি যে পড়াশোনা আমার করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকে কোচিং এ যায়, বা তার টাকা পয়সা আছে, সাপোর্ট আছে, এই জন্য যায়। কিন্তু আমরা কি করি, যাদের টাকা পয়সা নেই বা নিজে পড়তে পারে, নিজের জন্য সময় বের করে নিতে পারে, টিউশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বড় ভাইদের থেকে পরামর্শ নিয়ে নিজে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য কোচিং এর প্রয়োজন হয় না। তবে আমরা জানি যে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোচিং কি একটা ফ্যাক্টর, সবাই কোচিং করছে, সবাই তো ইউনিভার্সিটিতে টিকেনি। তো এই কোচিং হচ্ছে যে হয়তো কিছুটা হলো ফ্যাক্টর, তবে তাও মানে 2%, 3%, 4%, এর বেশি হতে আমার মতে হয়তো তা না। তার মানে আমরা প্রস্তুতি দুইটা টপিক, একটা হচ্ছে নিজ উদ্যোগে পড়াশোনা, আর একটা হচ্ছে কোচিং থেকে পড়াশোনা। হ্যাঁ, এবং কোচিং বা নিজ উদ্যোগে যদি পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আবার দুইটা মানে আমি কয়েকজনে ফলো করে, সেটা হচ্ছে ম্যারাথন, টপিকস ওয়াইজ। অর্থাৎ একটা আমি আগামী 1 সপ্তাহ বাংলা পড়বো, এবং বাংলার সাথে সাথে ইংরেজি পড়বো, অথবা বাংলার সাথে সাথে ম্যাথ করবো, ম্যাথ নিয়মিত করব, বা ইংরেজি নিয়মিত করবো। এগুলো নিজস্ব স্ট্র্যাটেজি, নিজে নিজে কৌশলগুলো আইডেন্টিফাই করতে হবে, রপ্ত করতে হবে। তাহলে হচ্ছে যে বোঝা যাবে যে আসলে আমি কোন ওয়েতে আগাবো। হ্যাঁ, এবং সবাই দেখা যাচ্ছে যে সবগুলো রুটিন ওয়াইজ, যে আমরা যে প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে বা ইন্টারে রুটিন করে পড়তাম, ওটা 20 মিনিট, ওটা 1 ঘন্টা, ওই বাংলা আধা ঘন্টা, এরকম করে অনেকে পড়ে। আবার অনেকে দেখা যাচ্ছে আগামী 1 সপ্তাহ আমি বাংলা ইংরেজিটা শেষ করব, এত টপিকস পর্যন্ত। আবার অনেকে বলে যে আগামী 15 দিনের ভিতরে আমি বিজ্ঞান, আইকিউ এবং হচ্ছে কম্পিউটার 15 দিন বা 20 দিনের মধ্যে শেষ করবো। ম্যারাথন পড়া এটা। আবার অনেকে স্টেপ বাই স্টেপ প্রতিদিন রুটিন ওয়াইজ পড়তে পারে, লোড নিতে পারে। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলি, যে ম্যারাথনের পাশে রুটিন আকারে যদি পড়তে যাই, এখন আসলে রুটিন আকারে পড়া আমি মনে হয় অনেকের পক্ষে সম্ভব হয় না, যারা হচ্ছে যে টিউশনি করে, যাদের হচ্ছে যে সাংসারিক বিভিন্ন বিষয়ে সময় দিতে হয়, বা বাসার সময় দিতে হবে, নিজের জীবিকার বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু সময় বের করা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তারপরেও কিন্তু ওরা অনেক আগ্রহী, তারা নিজ উদ্যোগে পড়ে, কোচিং এ যায়, আবার বিভিন্ন সেমিনারে যায়, সেমিনারের মাধ্যমে প্রস্তুতি কিভাবে নিতে হয় জানে। তবে সবচেয়ে শুরুটা কিভাবে করতে হবে, 1 নম্বর পয়েন্টে আসি, নোট ডাউন। এটা প্রথমে হচ্ছে যে যেহেতু এখন 35তম বিসিএস থেকে নতুন একটা সিস্টেম চালু করেছে বিপিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেটা হচ্ছে 200 মার্কের পরীক্ষা। প্রথমে যেই ক্যান্ডিডেট বা যে প্রার্থী, যে আগ্রহী প্রার্থী সরকারি জবের মধ্যে বিসিএস কে প্রেফার্ড মনে করে বা প্রায়োরিটি দিয়ে জব সেক্টর হিসেবে এটাকে সিলেক্ট করবে, তার প্রথম কাজ হবে নিজে নিজে একটা 200 মার্কের পরীক্ষা দিবে। প্রিভিয়াস এর কোয়েশ্চেনে যে কোনো একটা নিয়ে পরীক্ষা দিবে, প্রশ্নটা নিয়ে পরীক্ষা দিবে 2 ঘন্টা ঘড়ি সামনে রেখে, কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া। এবং 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর সে যদি এবার নিজে সে অ্যান্সার গুলো টিক টিক মার্ক দিবে যে কোনটা সঠিক হয়েছে, কোনটা সঠিক হয়নি। দেখবে 200 মার্কের মধ্যে কোন টপিকস এর মধ্যে তার সবচেয়ে ভালো স্কোর হয়েছে। যেমন বাংলাতে অনেকের স্কোর ভালো হতে পারে, কারণ বাংলাতে তার দখল ভালো হতে পারে আগে থেকে, অথবা কারো ইংলিশ লিটারেচার ভালো হতে পারে, কারো ম্যাথে বা বিজ্ঞানে ভালো হতে পারে, কারো আবার 4-5টা টপিকসে ভালো হতে পারে, আবার 4-5টা টপিকসে ভালো নাও হতে পারে। আবার দেখা যাচ্ছে সে 200-তে 100 পেলো, নিজে নিজে পরীক্ষা দিছে। আবার কেউ মনে করলো 200-তে 80 পাইছে, কেউ 200-তে 50 পাইছে। সে কিন্তু নিজ থেকে বুঝতে পারবে তাকে থেকে শুরু করতে হবে, কোন টপিক থেকে শুরু করতে হবে, কোন সাবজেক্ট থেকে শুরু করতে হবে। আসলে এটা হলো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য, একজন বিসিএস প্রার্থীর জন্য এভাবে খোলাসা করে বলার কোনো মানে নেই, কারণ এটা ওপেন সিক্রেট বিষয়। নিজের ক্যাপাসিটি, নিজের উইকনেস, নিজের স্ট্রেংথ, নিজের অপরচুনিটি, নিজের থ্রেট, সবকিছু বিবেচনা নিয়েই হচ্ছে বিসিএস এর প্রস্তুতিতে বসতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ধৈর্য। যে কোনো গোলের জন্য ধৈর্য প্রয়োজন। বিসিএস একটা ধৈর্যের নাম, বিসিএস একটা আবেগের নাম। অনেককে দেখেছি বিসিএস একবার রিটেন দিয়েছে, তার হয়নি, সে আবার দিচ্ছে, তার বয়স যতদিন থাকছে ততদিন একটা নেশা হয়ে গেছে।
কিন্তু এটা ধৈর্যের পরিচয়। আবার অনেকে দেখা যাচ্ছে এটাকে 1 বছর পর আবার ছেড়ে দিছে, আবার একটা জবে ঢুকে আবার শুরু করছে। দেখা যাচ্ছে এক একজনের পয়েন্ট অফ ভিউতে এক এক রকম। এখন ব্যক্তি 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 প্রেক্ষিতে কিন্তু ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্রস্তুতির ক্ষেত্রে। ধন্যবাদ মুনতাসির, অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ নাজমুল হোসেন ভাইকে আপনার চমৎকার উত্তর প্রদান করার জন্য। আমরা দেখছি আমাদের অনেকগুলো দর্শক আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমরা ওইখান থেকে দু একটা প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদেরকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, তার মধ্যে তানজিন দিহান লিখেছেন, প্রিলির পড়া যত পড়ি ভুলে যাই, এই সমস্যা কিভাবে দূর করতে পারি? আমি ইরফান ভাই কাছে জানতে চাচ্ছি এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, একঘেয়েমিটা কিভাবে দূর করতে পারি আমরা? এটা আসলে আমি তো পড়ালেখা করছি সেই 2011 সালে, আমার পড়ালেখা শেষে রানিং এ পড়ালেখা আছে এখানে আমাদের মধ্যে নাজমুল, এরপরে নয়ন তো অলওয়েজ পড়ালেখার উপর থাকে বিভিন্ন ইয়ার কারণে। এটা নাজমুল উত্তরটা দেখ যে রানিং নাজমুল ভাইকে কাছে যাচ্ছি তাহলে আমরা। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে, আমি প্রশ্নটি আরেকটু শুনতে হবে, আমি আসলে মনোযোগী ছিলাম। ধন্যবাদ। আরেকবার শুনতে চাই। তানজিম দিহান লিখেছেন যে প্রিলির পড়া যত পড়ি ভুলে যাই, এই সমস্যা থেকে কিভাবে দূর করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আসলে সবাই ভুলে, কেউ বলতে পারবে না সে একবারে দেখায় কিছু পড়তে পারে। এটার কারণ হচ্ছে, আমি যদি তানজিম দিহানের বিষয়টা বলি, যেহেতু তাকে আমি পার্সোনালি চিনি, ওভারঅল পার্সপেক্টিভে বলি, সে তো কমার্স ব্যাকগ্রাউন্ড, তো কমার্সের জেনারেল নলেজ যায়নি, হিস্ট্রি ঠিক মতো পড়া হয়নি, দেখা যাচ্ছে তার কাছে বাংলা সাহিত্য ঠিক মতো পড়া হয়নি, তারপরে ইন্টারেস্টের বিষয়, হ্যাঁ, ব্যাকরণ ঠিক মতো ডিপে যাওয়া হয়নি। আর্টসের ছেলেরা অবশ্যই এগুলোতে অ্যাডভান্টেজ থাকে, আবার সায়েন্সের ছেলেরা সায়েন্সের সাবজেক্টে ম্যাথে ভালো থাকে। তো কমার্সের ক্ষেত্রে এক্ষেত্রে ইংলিশটা ভালো পারে, কারণ ইংলিশটা অনেক বেশি ওদের ইয়েটা থাকে, ক্যালিবারটা দেখাতে হয়। আমি এক কথায় বলবো, যদি বারবার ভুলো বারবার পড়ো, আর মডেল টেস্ট দাও, নিজে 200 মার্কের সপ্তাহে 3টা বা 2টা করে মডেল টেস্ট দাও। কোন সেকশনে তুমি ভুলে যাচ্ছ, কোন সেকশনে তুমি মুখস্থ রাখতে পারছো, তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবা। ধন্যবাদ। আমরা আরফাত নয়ন ভাইয়ের কাছেও যাচ্ছি, এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, সাথে সাথে আরেকটু আমি জানতে চাচ্ছি, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ আল জুবাইর তানভীর, উনি বলছেন যে বিসিএস পরীক্ষায় কি পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি এটা কোনো ফ্যাক্ট কিনা? আচ্ছা, আমি এই প্রথমটা উত্তর দিই, সেটা হচ্ছে আমি আমি ওই যে ভাইয়া তো বলছে যে আমি পড়ি, আসলে আমি কখনো মনে রাখার জন্য পড়ি না, পড়ি যা মনে থাকে আর কি, এটা মনে রাখার কন্ট্রোলে নাই। এটা আমি আমি জানি না সায়েন্সে কি বলে, বাট তুমি ইচ্ছা করে মনে মনে এটা তোমার পড়ার ভিতরে কতটুকু মনোযোগ দিয়ে পড়ছো কিংবা কতটুকু এনজয় করতেছো সেটার উপর। কিন্তু তুমি এটাকে ভিতরে ঢোকানোর জন্য কি করতে পারো, আমি যেটা করেছি, আমি কিন্তু কোচিং করি নাই, ইউনিভার্সিটির জন্য না, বিসিএস এর জন্য না, আমার ভাইবার জন্য আমি কদিন একটু কোচিং এ গিয়েছিলাম অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে প্র্যাকটিস করা, যেটা নাজমুল বলছে মডেল টেস্ট দেওয়া। আমি 50টা 100টা মতো মডেল টেস্ট দিয়েছি, প্রত্যেকদিন একটা করে মডেল টেস্ট দিতাম। মানে ওই যে মডেল টেস্টে কিছু বই পাওয়া যায় না, ওগুলা প্রত্যেকদিন সলভ করবা, তাহলে কি হবে, আমি যখন 50টা মডেল টেস্ট দিব 200 মার্কের, তাহলে 10,000 প্রশ্ন কিন্তু আমার পড়া হয়ে যায়। সো আমার মনে হয় যে এটাতে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, জাস্ট মডেল টেস্ট দিলে অনেক ইয়া হয়, নিজেরকে বারবার যাচাই করা যায় যে বারবার ভুল হচ্ছে কেন, বারবার ভুলে যাচ্ছি কেন। সেটা মানে মনে রাখার জন্য আলটিমেট কথা হচ্ছে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে পাবলিক প্রাইভেটের আসলে কোনো আমার মনে হয় না কোনো ফ্যাক্ট। এটা আমি আমি অনেক দেখছি, আমাদের অনেক সহকর্মী আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছে এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে, যোগ্যতার সাথে কাজ করছে। সো আমি মনে করি যে এটা আসলে প্রাইভেট পাবলিক এইগুলা ব্যাপার না। যেহেতু 3টা ধাপে পরীক্ষা হচ্ছে, এখানে আসলে এই পরীক্ষাগুলা তো পাস ভালো করা, ইন্টারভিউ বোর্ডে ভালো করা, এই এই আর কি। সো এখানে আসলে ওইটা কোনোভাবেই ফ্যাক্ট না, আত্মবিশ্বাসটা হচ্ছে ফ্যাক্ট, আত্মবিশ্বাসী হতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ নয়ন ভাইকে। আমরা আবারও যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল হোসেন ভাইয়ের কাছে যাচ্ছে। আমরা জানি যে আচ্ছা, আমাদের ইরফান ভাই এসেছেন, আমরা ইরফান ভাইয়ের কাছে যাচ্ছি যে আমাদের 3টা ধাপ রয়েছে। আমাদের প্রথমে হচ্ছে আমাদের প্রিলি, এরপর লিখিত প্রস্তুতি। তো আমরা লিখিত ব্যাপারে আমরা জানতে চাচ্ছি ইরফান ভাইয়ের কাছে
যে আমি লিখিত পরীক্ষার যে খাতাটা লিখবো, এই খাতাটা আমরা কিভাবে ভালো করে উপস্থাপনে বৃদ্ধি করব? ইরফান ভাই। ঠিক আছে। আমি আগের যে প্রশ্নটা ওইখানে আসলে বলেছে, তো দিহান কিন্তু সেকেন্ড ইয়ারে থাকতে আমার কিন্তু মনে আছে জসিমউদ্দিন হলে কবির ভাইয়ের দোকানে বসে কিন্তু আমাকে বলেছিল সে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করতে চায়। দিহান, আমি কিন্তু এটা এখনো মনে রেখেছি। কেন তুমি বিসিএস নিয়ে ইন্টারেস্টেড হলো আমি এটা আমাকে জানাবো। যাই হোক, ওর প্রশ্নটা নাজবুল দিয়েছে। এটা আমার মনে হয় এখানে আমি যেহেতু পড়ালেখাতে দূরে আছে আমি এটা বলবো না। আরেকজন যেটা প্রশ্ন করেছেন যে ইয়ার বিষয়টা প্রাইভেট পাবলিক, হ্যাঁ এটা আসলে কোনো ইয়া না। এখানে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় যে এখানে কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনটা কোনো মতেই ফ্যাক্ট না। হ্যাঁ, যে কে জাতীয় বিশ্ববিদ্যালয়, কে ঢাকা ইউনিভার্সিটি, কে বুয়েট বা কে প্রাইভেট ইউনিভার্সিটি, এটা কোনো মতেই কিন্তু এটা ইয়া হিসেবে নির্ণায়ক বা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্ট হিসেবে কিন্তু এটা ইয়া রাখে। আবার সেটা আবারও নিয়ে জোরালো ভাবে বলছি যে বিসিএস এ কোনো ইনস্টিটিউশনের কোনো কিন্তু ইনফ্লুয়েন্স নাই। এটা কিন্তু আমি পরীক্ষার যে প্রেজেন্টেশন, লিখিত পরীক্ষার যে খাতায় যে উপস্থাপনাটা যে বিষয়টা বলেছে, এটাও আমি আবারও নাজমুলের উপর ছেড়ে দিব, যেহেতু সে অলরেডি আছে বা অলরেডি আজকে যদি আমাদের ইকরাম থাকতো, ইকরাম কিন্তু ভালো করে বলতে পারবে। আমি তো সে আবারও বলছি যে লিখিত পরীক্ষা দিয়েছি 2010-এ বা 9 দিকে। তো এরপর তো আমার আর দেওয়া হয়নি। তারপরও যে বেসিক যে বিষয়গুলো সেটা আমি একটু 1-2 মিনিট আমি শেষ করে দিতে চাই, এরপর হয়তো নাজমুল কিছু বলতে পারবে বা নয়ন বলতে পারবে। আমি যেটা চলে যাই যে নর্মালি এটা আমরা কিন্তু স্কুল কলেজ লাইফ থেকে শিখে এসেছি যে যেটা আমি ভালো পারি, যে পুরো প্রশ্ন তো হয়তো দেখা যাবে আমি সব কিন্তু ভালো, সব তো আর আমার ইয়ার মধ্যে আসবে না। তো আমার ইয়াটা হচ্ছে প্রথমে যে যে জিনিসগুলো আমি ভালো পারি, যে প্রশ্নটা আমার কমন এসেছে এটাতে আমি ভালো করে লিখতে পারবো, আমি সেটা আগে ইয়াটা দিয়ে দিই, আনসার গুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার ইয়া। যেগুলো আমার কমন আসেনি বা যেটাতে আমার একটু আইডিয়া কম, সেটা আমি মানে পরামর্শ দিব যে লাস্টে আনসার করে। এটা কিন্তু আমরা সে মেট্রিক ইন্টার থেকে কিন্তু শিখে এসেছি, এটা বাচ্চা একদম স্কুল কাল থেকে শিখে এসেছি। 2 নম্বর বিষয় হচ্ছে সবাই তো একইভাবে লিখবে, তো সবাই লিখলে তো সবাই তো আর টিকবে না। এখন লিখিত ভাবে আসলে খাতা, যে যিনি খাতা কাটবেন ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার কি দরকার? তারা কিন্তু আসলে যারা খাতা কাটে, এটা সেই মেট্রিক ইন্টার এর যারা ইয়ে আছেন, টিচার আছেন, তাদের থেকে শুরু করে আমরা যে বিভিন্ন চাকরির পরীক্ষা দিই তারা থেকে শুরু করে ইভেন চাকরিতে টিকেও কিন্তু আমরা যে বিভিন্ন বিভাগীয় পরীক্ষা দিই, তারাও যে খাতাগুলো সবার ক্ষেত্রে কিন্তু কবি একই। ওনাদের কিন্তু সময় কম, কাজের চাপটা বেশি। তাহলে যেটা হয় তারা কিন্তু খুব সময় দিয়ে একটা যে ইয়া কাটবে, আমি একটা আশা করতে পারি যে একটা খাতার পিছনে এক একজন 20-30 মিনিট সময় দিয়ে একটা খাতা কাটবে না, এটা কিন্তু হয় না। আসলে কিন্তু তারা কিন্তু দ্রুত চোখ বলান। তো দ্রুত চোখ বলা থেকে যেটা হয়, প্রথম থেকে যদি আমার ইয়াটা ভালো হয়, প্রেজেন্টেশন, লিখিত প্রেজেন্টেশনটা ভালো হয়, তাহলে একটা ইমপ্রেসটা ভালো হয়ে গেল, ইমপ্রেশনটা ভালো হয়ে গেল। এখন যদি প্রথমে যদি আমার ইয়াটা খারাপ হয়ে যায়, আনসারটা মানে বিচারক বুঝে গেলেন যে এ তো বানায় বানায় লিখছে বা এর ভাষা লিখছে, তাহলে এটা কিন্তু এই যে প্রথমে যে ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল, এটা পরও কিন্তু আমি যতই ভালো লিখি না কেন, এটা কিন্তু বিচারক কিন্তু ইয়া করবে না। তো এই জন্য আমার পরামর্শটা প্রথমে যেটা যেটা আমি ভালো জানি সেটা খুব সুন্দরভাবে আমি প্রথমে দিয়ে দিই। 2 নম্বর বিষয়, সে ভালো জানার মধ্যে কিন্তু আবার একটু ডিফারেন্সিয়েশন আনতে হবে। ডিফারেন্সিয়েশন আনার জন্য আমার ওই যে ইয়া কিন্তু নয়ন কিন্তু একটা প্রশ্নের উত্তরে সেটা বলেছিল, সে যে বাংলাদেশের অর্থনৈতিক যে ইয়া, সে মৎস্যের ক্ষেত্রে বাংলাদেশের পজিশন কত, জিডিপির ইয়া কত, তারপর হচ্ছে হ্যাঁ কৃষিতে আমার পজিশন কত, আমার পার ক্যাপিটা ইনকাম কত, এই যে এই ধরনের যে বিভিন্ন স্পেসিফিক ডাটা, এটা যদি আমি পরীক্ষার খাতার মধ্যে বা প্রশ্নের উত্তরের মধ্যে আমি যদি নীল কালি, সবুজ কালি বিভিন্ন ইয়াতে আমি বুঝাতে পারি এক্স্যাক্টলি যে আমি সমসাময়িক যে বিষয়গুলো, সমসাময়িক যে ডাটাগুলো, এগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু যিনি খাতা কাটছেন টিচারের কিন্তু ওনার কিন্তু একটা পজিটিভ দৃষ্টি আকর্ষণ করে, সেক্ষেত্রে নাম্বার পাওয়ার চান্সটা বেড়ে যায়। এই ধরনের সুনির্দিষ্ট সমসাময়িক ডাটাগুলো যদি দেয়া যায়
এবং সেটা আমি যদি নর্মালি কালো কালিতে লিখি আমার এটা থাকবে যে ডাটা যাবে যে ইম্পর্টেন্ট সেটা সেটা আমি নীল কালি বা সবুজ কালিতে এটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো। পাশাপাশি সবাই তো দেখা যাবে একই স্টাইলে আমরা যেটা কি রচনা স্টাইল বা গদ্য স্টাইলে আমরা লিখি, তো সেইটা না করে যে আমরা যদি বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হ্যাঁ করার চেষ্টা করতে পারি, এটা কিন্তু ভালো একটা আহ, এই মানে আমার নাম্বার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো ইয়া হিসেবে ভূমিকা রাখবে। এর পাশাপাশি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের পাশাপাশি যে আরো অনেকগুলো আসলে ব্যাপার রয়েছে, যার মধ্যে রয়েছে যেমন আমি টু দা পয়েন্টে আসলে কথা লেখাটা, হ্যাঁ টু দা পয়েন্টে যদি আমি লিখে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি সেটা ভালো। এখন একটা দুইটা প্রশ্নের উত্তর এত বড় লিখলাম যে লাস্টে গিয়ে কিন্তু আমি ইয়া করে ফেলছি, মানে লাস্টের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম, আমি ছোট সময় ছিল না, লাস্টে দেখা গেল লাস্টের আধা ঘন্টা আমি 3টা প্রশ্নের আনসার করলাম, তাড়াহুড়ো হয়ে গেল, এটার দরকার নেই। আমি একটা ওয়েল ব্যালেন্সড প্রত্যেকটা প্রশ্নের উত্তর আনসার যাতে ওয়েল ব্যালেন্সড হয় ওটা আমার কিন্তু প্রথম থেকে ওইভাবে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার আমার কত 2-3 মিনিটে আমি যা বললাম। এখন মনে হয় এরপর এই যেহেতু অলরেডি ইয়াতে আছে এই আমাদের নাজমুল, নাজমুল মনে হয় আমি যা বলেছি এর বাইরে যদি কিছু থাকতে পারে নাজমুল এবং নয়ন মনোযোগ করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজ ইরফান ভাইয়ের কাছে। আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। যে আমরা জানি যে প্রিলি রেজাল্ট হওয়ার পরে 2 কি 2.5 মাস মতো সময় পাওয়া যায়, এরপর রিটেন পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই সময়টা কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায়, এই সময়টাকে কিভাবে ভালো করে ব্যবহার করা যায় এবং লিখিত প্রস্তুতির জন্য কিভাবে স্ট্রংলি নিজেকে তৈরি করা যায়, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ মুনতাসির অনেক। মাহফুজ ইরফান ভাই যা বলেছেন ওনার সাথে একটা বিষয় আমি অ্যাড করি। এটা ইভেন আমি আমি আমার লিখিত প্রস্তুতির সময় আমি হচ্ছে আরাফাত নয়ন ভাই থেকেও অনেক সাজেশন নিয়েছি। আরাফাত নয়ন ভাইয়ের এবং হাতে ড্রয়িং ও ভালো, সেক্ষেত্রে নয়ন ভাই আরো ভালো করে বলবো। আমার পরে কিন্তু নয়ন ভাই একটু অবশ্যই নেবেন এই টপিকস এর উপরে। যে যখন আমরা পিলি দিই, মানে আমি একটা পয়েন্ট আসি, যখন আমরা পিলি পরীক্ষা দিয়ে দিই আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে বলতে পারি যে আসলে আমি টিকছি কি টিকিনি। মোটামুটি 80% কনফিডেন্স নিয়ে বলতে পারি, অনেকে বলতে পারে। এখন 1 সপ্তাহের মধ্যে হ্যাঁ অনেকে বললো যে না আমার ব্যাড লাক আসেনি বা আমি প্রত্যাশা ছিল ফেল করার চলে আসছে, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তবে অধিকাংশ যারা পিলিতে টিকে তারা কিন্তু মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা জানা, এখন যেহেতু ফেসবুকের যুগ সবাই জানে, তো 1-2 সপ্তাহের মধ্যে যেহেতু সে জানে এবং কনফিডেন্স লেভেল বেড়ে যায় যে তার একটা সম্ভাব্য থাকে। যেমন আমি আমার সার্ভেতে বলি, আমি আমার সার্ভে না বিভিন্ন কোচিং সেন্টারের সার্ভে, বিভিন্ন বড় ভাইদের সার্ভে জরিপে আমি বলি 200 মার্কের পরীক্ষায় 200 মার্কের পরীক্ষায় মোটামুটি যদি কেউ 60% মার্ক পেয়ে যায় পিলিতে, আমার মনে হচ্ছে যে 60% মার্ক অর্থাৎ 120, 200তে যদি 120 পায় তাহলে মোটামুটি আমরা ধরতে পারি যে তার জন্য রিটেনে আসার সম্ভাবনা 80% 90% আপ, আমি ধরে নিচ্ছি এরকম। এখন কিভাবে প্রস্তুতি, এখন লিখিত জন্য এই 2-2.5 মাসে আমি কি করব, এটা মূলত শুরু করতে হবে আমি কোন জায়গা থেকে। আমার দুর্বলতা, যেমন আমি ম্যাথে দুর্বল, না বিজ্ঞানে দুর্বল, না ওভারঅল সব সাবজেক্টে দুর্বল। যেই সাবজেক্ট গুলোতে দুর্বল বেশি সেগুলোতে বেশি সময় দিয়ে পড়তে হবে। এটা সবাই জানা কথা, এগুলো আসলে ইন্টারমিডিয়েট ক্রস, দুঃখিত। তো আসলে আমরা ইউনিভার্সিটিতে আসছি ইন্টারমিডিয়েট পাস করে বা ইউনিভার্সিটি আসার পরে এইসব লাইন দেখানো, কিছুক্ষণ এটা পড়ো কিছুক্ষণ, এগুলো সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিজের উপরে আমি যেটা মনে করি। কারণ হচ্ছে আমাদেরকে এখন লাইন দেখানোর কিছু নেই, বুঝে গেছে। আরেকটা বিষয় পরীক্ষার প্রেজেন্টেশনের বিষয়ে বলি, ভাই যেটা বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে বাংলাদেশ, সরি প্রথমে আছে বাংলায়, হচ্ছে যে বাংলা বানান, আমাদের বাংলা বানানোর উপর জোর দিতে হবে। হাতের লেখা সুন্দর হবে না, ইউনিভার্সিটিতে আসার পর কেউ হাতের লেখা সুন্দর করার চেষ্টা করলে হবে না, বানানোর ক্ষেত্রে যত্নবান হতে হবে, লেখাটা যাতে পরিষ্কার থাকে। ইংরেজির ক্ষেত্রে একই অবস্থা, স্মার্ট ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে হবে, স্মার্ট ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, জবুথবু মানে আমরা যেটা বলি যে একটা নর্মাল যে ওয়ার্ড গুলো ইউজ হয় সেগুলো আমরা মানে সচরাচর কম চেষ্টা করবে ব্যবহার করার জন্য, কারণ আমরা জানি স্মার্ট ইংলিশ গুলো হচ্ছে যে ইংলিশ ভোকাবুলারি গুলো হচ্ছে আমাদেরকে কি করে বেশি বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে আমার যিনি এক্সামিনার তাকে। হুম,
এবার আসি বাংলাদেশ বিষয়াবলী। এই যে একটু আগে আমাদের আরাফাত নয়ন ভাই এবং মাহফুজ ইরফান ভাই বলেছেন যে বাংলাদেশ বিষয়াবলীর উপরে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা আছে, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস আছে, পরিসংখ্যান ব্যুরো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সরকারের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, বিভিন্ন বিষয়ভিত্তিক ওই ওই জায়গায় গেলে টপিকস গুলো কিন্তু আমরা পেয়ে যাই। যেমন সরকারের বিগত 10 বছরের সফলতা বা বর্তমান সরকারের সফলতা বা এইগুলো নিয়ে হচ্ছে যে, বা পররাষ্ট্র ক্ষেত্রে বাংলাদেশের সফলতা, এগুলো নিয়ে কিন্তু ওয়েবসাইট ঘেটে ঘেটে, মন্ত্রণালয় ঘেটে ঘেটে ফাইলগুলো পাওয়া যায়। সবচেয়ে সহজ হয় বাংলাদেশ বিষয়াবলীর জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাটা নিতে হবে, এবং সেটা নেওয়ার পরে ওখান থেকে আমার বার ডায়াগ্রাম বা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু আমার খাতার মধ্যে থাকতে হবে। কারণ ওই যে ভাই একটা কথা বলেছেন ইরফান ভাই, যে আমার এক্সামিনার এতই বিজি থাকেন, এতই বিজি থাকেন, এতই বিজি থাকেন যে সময় পান না, যে কারণ হচ্ছে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই দেখে আমার উপস্থাপনাটা সুন্দর কিনা। এটা এবার আসি বাংলাদেশে গেল, আন্তর্জাতিক একই অবস্থা, বিভিন্ন ম্যাপ দিতে হবে, বিভিন্ন এরিয়ার ম্যাপ দিতে হবে যখন আন্তর্জাতিক কোনো দেশের নামের বিষয় বা ভৌগোলিক কোনো বিষয় নিয়ে যখন আলোচনা আসবে, এই বিষয়গুলো আসে। আর গণিতের ক্ষেত্রে যদি বলি, গণিত লিখিতর জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে গণিত তো আসলে সবাই অল্প বিস্তর পারবে, খাতাটা পরিষ্কার রাখা, কাটাকাটি কম করা। যদি দুঃখের সাথে বলতে হয়, আমি কিন্তু এই ট্রেন থেকে বের হতে পারি না, আমার প্রচুর কাটাকাটি হয়। হ্যাঁ, আমার প্রচুর কাটাকাটি, আমি এখনো বলি আমার প্র্যাকটিসে সমস্যা আছে, আমার মনে হয়। বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে যে টু টু দা পয়েন্টে অ্যান্সার করতে হবে। বেশি বাংলা বা বাংলাদেশ বিষয় বলি, এটা ইতিহাস লেখার সাবজেক্ট না, এটা হলো টু দা পয়েন্টে। আমাদের আরাফাত নয়ন ভাই বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডের, উনি আরো ভালো বলতে পারবেন। আমি আরাফাত নয়ন ভাইয়ের কাছে যাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ নাজমুল হোসেন ভাইকে। আরফাত নয়ন ভাই মনে হয় একটু বৈদ্যুতিক গোলযোগের মধ্যে পড়েছেন। আমরা ইরফান ভাইয়ের কাছে যাচ্ছি। নাজমুল ভাইয়ের সূত্র ধরে বলছি যে ভাষাগত দক্ষতা, যে রিটেন এবং আমাদের যে লিখিত এবং ভাইবা, এই দুইটার জন্য ভাষাগত দক্ষতাটা কতটুকু জরুরি? বিশেষ করে যদি বলি ইংরেজিতে কথা বলার ভালো দক্ষতা এবং প্রমিত বাংলায় কথা বলার দক্ষতা, এই দুইটা জিনিস কতটুকু জরুরি? হ্যাঁ, আসলে ধন্যবাদ। প্রথমে আমি যদি আসলে যে ভাইবা প্রসঙ্গে বলি, ভাইভাতে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি ভাইবা বোর্ডে ঢোকার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে আমি যদি ফার্স্ট পেজ ফরেন ক্যাডার দিই, আমাকে কিন্তু এটা তো ইয়াদের হাতে ইয়েটা থাকবে, সিরিয়াল এরিয়াটা, তো ওনারা কিন্তু আমাকে ইংলিশে প্রশ্ন করবেন, স্বাভাবিক, এটা ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে ওনারা আমাকে যতক্ষণ থামাবেন না ততক্ষণ আমাকে ইংলিশে আমি এই যে প্রশ্ন উত্তর পর্বটা মানে চালিয়ে যাওয়ার জন্য। তো এটা তো ফ্লুয়েন্সি থাকতেই হবে এবং গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না। তারপর হচ্ছে আঞ্চলিকতার টান, এটা তো আমাদের আসলে কম বেশি সবারই থাকলে এগুলো যতটুকু এড়িয়ে চলা যায়। ওকে, আমি যে বিষয়টা ছিলাম যে ভাইবা বোর্ডে যারা থাকবেন ওনারা যেই ল্যাঙ্গুয়েজে আমাকে প্রশ্নটা করবেন, আমি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করবেন। ওনারা আমাকে বাংলায় প্রশ্ন করছেন, আমি যদি ইংলিশে উত্তর দিই, ওনারা সেটা অফেন্ডেড ফিল করতে পারেন। আবার ওনারা ইংলিশে প্রশ্ন করছেন, আমি যদি বাংলায় উত্তর দিই, এটা তো একদম আমার একদম মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। কেন কথা বলছি এই কথাটা, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, অনেকে এরকম বিব্রতকর অভিজ্ঞতার বা উনি ইংলিশে প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে ক্যান্ডিডেট যিনি ভাইবা রুমে আছেন, উনি প্রথমে যেটা জানতে চান, স্যার আমি কি বাংলায় প্রশ্ন দিব, উত্তর দিব, না ইংলিশে প্রশ্নের উত্তর দিব। এই ভুলটা করেছেন। তো করার পর দেখা গেল এই যিনি বিচারক, যে তিনজন, তো আমাদের সময় তো তিনজন ছিলেন এখানে বিচারক বা যিনি ভাইবা নিচ্ছেন, একজন নাকি খুব উত্তেজিত হয়ে গেছেন, উত্তেজিত হয়ে বলছেন তুমি ভাই হিব্রু ভাষায় জবাব দাও। হ্যাঁ, এরকম। তো এটা কিন্তু এই ধরনের মিস্টেক গুলো করা যাবে না। উনি যে ভাষায় প্রশ্ন করবেন আপনি সেই ভাষায় উত্তর দিবেন, এবং যেটা আমাদের প্রশ্ন যেটা ছিল যে প্রমিত বাংলা, এই ইংলিশের ফ্লুয়েন্সি বলি, গ্রামাটিক্যালি বলি, এগুলো তো অবশ্যই মানে অ্যাড করবে। যখন আমি একজন চিটং এর মানুষ, স্বাভাবিকভাবে আমার
এর মধ্যে উচ্চারণের মধ্যে কিন্তু চিটং এর টান থাকবে, একটা জে থাকবে শব্দে, এই সমস্ত বিষয় একটু অ্যাভয়েড করার চেষ্টা থাকবে। আসলে আমরা তো যারা ঢাকায় যাই, আমরা তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেদের সাথে কথা বলে বা বাইরের মানুষের সাথে কথা বলে চিটং এর আঞ্চলিক টানটা একটু কাটিয়ে পারে। চিটং এ যারা থাকেন ওনাদের ক্ষেত্রে বিষয়টা দেখা যাচ্ছে সারাদিন সে চিটং এর ভাষায় কথা, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই, তো এটা একটা আঞ্চলিক টানটা একটা বিব্রতকর হয়ে যায়। আমরা কিন্তু আঞ্চলিক টান শুনেই কারো দুইটা শব্দ শুনে কিন্তু আমরা ধরতে পারি আমরা চিটং এর মানুষ, যে এই মানুষটা চিটং এর। তার প্রথমে বলে তার কয়েকটা শব্দ ওই যে কথার শেষে যে চলে আসবে, এতে বুঝে গেলে যে উনি চিটং এর মানুষ। এই ধরনের আঞ্চলিক যে ইয়াগুলো, এগুলো ওই ক্যাম্পাসে তো আমরা দেখেছি, আসলে ঢাকা ইউনিভার্সিটি তো প্রচুর আবৃত্তি সংগঠন আছে বা ইয়ে সংগঠন আছে, এগুলোর সাথে যারা যুক্ত থাকে তারা আমি দেখেছি যে তাদের কিন্তু উচ্চারণ এটা খুবই ভালো, খুবই সুন্দর দেখতে, মানে শ্রুতিমধুর, খুবই সুন্দর শ্রুতিমধুর, ভালো লাগে। এই অবশ্যই তাইলে এই জিনিসটা যে এই আমি স্বভাবে বাংলায় কথা বলা, শুদ্ধভাবে ইংলিশে কথা বলা উইথ ফ্লুয়েন্সি, এই জিনিসগুলো অবশ্যই ভাইবা আমার জন্য প্রভাব ফেলবে, কোনো সন্দেহ নেই। সেম জিনিস আমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে। লিখিত পরীক্ষা আমি বেসিক্যালি বাংলা নিয়ে খুব বেশি কথা বলবো না, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, এখানে আমার কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক, ভুল কম হয়। আমি যেটা নর্মালি ভুল হয় আমাদের বানান ভুল, এই সমস্ত বিষয় একটু চেক দিলে হয়ে যায়। কিন্তু ইংলিশ তো একটা যেহেতু বাইরের ল্যাঙ্গুয়েজ বা ইয়া, এখানে কিন্তু আমাদের দুর্বলতাটা। এখন শুধু বিসিএস না, আসলে যত চাকরি পরীক্ষা আছে আমি দেখেছি যে প্রাইভেট ব্যাংকের পরীক্ষা বলি, প্রাইভেট ইয়ার কথা বলি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির পরীক্ষার কথা বলি, বিসিএস এর কথা বলি, যারা ইংলিশ এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টে আসলে যারা ভালো করতে পারেন তারাই কিন্তু সব জায়গায় টিকেন, সেটা বিসিএস হোক, বিসিএস এর প্রিলি হোক, রিটেন হোক, বা বেসরকারি ব্যাংকের পরীক্ষা হোক। তো এই ক্ষেত্রে যে এই বিষয়টা যে ইংলিশ, আমি যে পয়েন্টে যেতে চাই, ইংলিশে আসলে স্বাভাবিকভাবে যে সেটা আমি তো বললামই যে বেসরকারি ব্যাংক হোক আর বিসিএস এর রিটেনের ইংলিশে হোক, গ্রামাটিক্যাল মিস্টেক যখন থাকবে এটা আসলে বিশাল একটা ফ্যাক্টর হিসেবে, নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। স্বাভাবিকভাবে বিচারক বা যিনি খাতা কাটবেন উনি কিন্তু নাম্বার কমাই দিবেন। এর পাশাপাশি তো বানান ভুল থেকে শুরু করে বা অন্যান্য ইয়াগুলো এগুলো তো আছেই। পাশাপাশি ইংলিশের মধ্যে আবার স্বাভাবিক, আমি কমার্সের স্টুডেন্ট বা মার্কেটিং স্টুডেন্ট, আমি স্বাভাবিকভাবে একজন ইংলিশের যে অনার্স মাস্টার করে তার সাথে আমি ইংলিশে মানে খুব বেশি ইয়ে করতে পারবো না। সেটা মানে আমি লিখিতর কথা বলছি, যেমন সে যেভাবে কমপ্লেক্স সেন্টেন্সে সুন্দর করে বিভিন্ন কানেক্টর ইউজ করে লিখতে পারবে, আমি কিন্তু তো পারবো না। আমি চেষ্টা করবো আমি কিন্তু সিম্পল সেন্টেন্স লেখার জন্য। তো স্বাভাবিকভাবে সে যে মানে একটু এই কারণে আমি জানি না, আমি একটা মানে আমার আশেপাশে কলিগ যারা এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছেন বা অন্যান্য ক্যাডারে আছেন, আমি একটা মানে আশ্চর্যের ব্যাপার দেখেছি যে এখানে কিন্তু প্রচুর ইংলিশের স্টুডেন্ট। সেটা আমি আমার আশেপাশে মানে বিশেষ যেগুলো রয়েছে 28, 29, 30, 31, 33 আমি প্রচুর দেখেছি। আমার বন্ধু যেমন আমি আমার একদম একদম কাছের মানুষ থেকে শুরু করে ওরা দুজন তো একজন পলিটিক্যাল সায়েন্স, একজন ম্যানেজমেন্টে। আমার একজন বেস্টমেট ফটিকছড়ির, সে 33-এ অ্যাডমিন ক্যাডার রয়েছে, শিমুল, ইয়াসিন শিমুল, নোয়াখালীর সদরে অ্যাসিলেন্ট ছিল, এখন ইএন অর্ডার হয়েছে। সে কিন্তু চিটাগং ইউনিভার্সিটির ইংলিশের স্টুডেন্ট। এটা একদম আমার পার্সোনাল লাইফ থেকে। সেম হতো আমার কিন্তু প্রফেশনাল লাইফে যে যারা কলিগ ছিলেন, আমি কিন্তু প্রচুর ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের স্টুডেন্ট, চিটাগং ইউনিভার্সিটি ইংলিশের স্টুডেন্ট, চিটাগং কলেজের ইংলিশের স্টুডেন্ট পেয়েছি। হ্যাঁ, এবং স্যার কক্সবাজার মানুষ, স্যার কিন্তু চিটাগং ইউনিভার্সিটির ইংলিশের ইয়া। পাশাপাশি এরপর কিন্তু এই যে আমি যদ্দূর জানি যে পুলিশের যে আইজিপি, বেনজির আহমেদ, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের, আমি যদ্দূর জানি। এইরকম কিন্তু ওনার আগেও যারা মানে এরকম ইয়া পেয়েছি, যা আমাদের এর আগেও ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, এখন বিশ্ব ব্যাংকে আছেন, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের স্টুডেন্ট। এরকম শোনা থাকা, ইংলিশে ভালো করে লিখতে পারাটা, এটা আসলে একটা ফ্যাক্টর। এটা আমি স্বীকার করি বা নাই করি, এটা বাস্তবতা, স্বীকার করে নিতে হবে। এবং যে ইংলিশে অনার্স মাস্টার করবে, আমি তো বললামই, সে তো অবশ্যই আমাকে ধরে নিতে হবে যে অন্যদের চেয়ে হয়তো একটু ভালোভাবে প্রেজেন্টেশনটা করবে। তো যে পয়েন্টটা ছিল যে এই লিখিতভাবে লিখিত উপস্থাপনের ক্ষেত্রে, লিখিত খাতা ভাবে ইয়ার ক্ষেত্রে যে ভাষাগত দক্ষতার ব্যাপারটা অবশ্যই একটা ফ্যাক্টর, এটা কোনো মতেই মানে অস্বীকার করা যাবে না। এবং এই জায়গায় যে এগিয়ে যাবে সে রিটেন মার্কসে কিন্তু অনেক এগিয়ে যাবে। শুধু রিটেন মার্কস, আমি প্রথম দিকে যে পয়েন্টটা আর উত্তর দিয়েছিলাম, ভাইভাতেও সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ধন্যবাদ। এখানে এবার অন্য কেউ মনে হয় বলতে চাইলে বলতে পারে। অনেক
ধন্যবাদ মাহফুজ ইরফান ভাই, চমৎকার বলেছেন। আমি আরফাতুল আলম নয়ন ভাইয়ের কাছে যাচ্ছি। যে ভাই, একটা কথা শোনা যায় যে বিসিএস হওয়ার জন্য ওই তোতা কাহিনীর তোতা পাখির মতো কিছু পুঁথিগত জিনিস মুখস্থ করে এগুলো গড় গড় করে লিখতে পারলে অনেকের বা মনে হয় নেটওয়ার্ক অ্যান্সার করতে পারলে বিসিএস অবস্থা ভালো না। ক্যাডারটা। নাজমুল, আমাকে শোনা যাচ্ছে এখন? আরফাত নয়ন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? নাজমুল? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, অনিককে তো পাওয়া যাচ্ছে না। আমি হ্যাঁ ওই যে নয়ন শোনা যাচ্ছে। ভাই আছে, ওনার অনুমতি নিয়ে হ্যাঁ আমি আমি একটু কথা অনিকেতটা বলতে শুনতেছি। চাই। সেটা হচ্ছে এই, আমি একটু মজার ঘটনা বলি যে রিটেনের ক্ষেত্রে, হ্যাঁ রিটেনের ক্ষেত্রে কি হয়, অনেক বলবো। আচ্ছা, হ্যাঁ আমি নয়ন ভাইয়ের কাছে যাচ্ছি। অনিকেতটা আমি শুনছি এই না যে তোতা কাহিনীর তো। তোতা কাহিনীর যে কাহিনীর মতো আমরা যদি দেখি যে পুঁথিগত কিছু বিদ্যা মুখস্থ করে নাকি বিসিএস ক্যাডার হওয়া যায়, তো এর বাইরে আমি বলতে চাই যে সাহিত্য পড়া, আচ্ছা, যে ফিকশন রিটেনের হোক ক্ষেত্রে নন আমি ফিকশন হোক, একটা উদাহরণ দিই। রিটেনের ক্ষেত্রে যাতে এই খাতাটা যিনি সাহিত্যের কাটবেন গুরুত্ব কতটুকু? তিনি দেখে মনে করেন যে এটা এক্সিলেন্ট, মানে এই ছেলেটা খুব পড়াশোনা করে অথবা সে জানে, সে রিলেট করতে পারা। সেটা কিরকম, আমি রিটেনে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেররিস্ট। এটাকে উদ্ধৃতি দিয়ে। সেটা হচ্ছে আমার কথা হচ্ছে আমি রিলেট করার চেষ্টা করেছি কিসের সাথে। একটা প্রশ্ন ছিল জঙ্গিবাদ, আন্তর্জাতিক রাজনীতি, এই ধরনের ব্যাপারটা। তো আমি ওই প্রশ্ন ওই ওই যখন ওইটা কোট করে শুরু করলাম এবং রিলেট করলাম উত্তরের মধ্যে যে এই ছবির প্রেক্ষাপট এবং এই যে বর্তমান ইন্টারন্যাশনাল, ওই সময় ইন্টারন্যাশনাল পলিটিক্সে জঙ্গিবাদের যে ব্যাপার, এর জন্য মানুষের যে ভুল বোঝাবুঝি বিভিন্ন দেশের সাথে, এবং এর জন্য বিভিন্ন জায়গায় হয়রানি কিংবা মুসলমান নাম থাকার কারণে মুসলমান রাষ্ট্রের সাথে এই যে বিষয়গুলোকে রিলেট করতে পারা। তো আমার কাছে মনে হয় যে যেহেতু ইরফান ভাইও খুব চমৎকার ভাবে বলে ফেলছে এবং অত্যন্ত গুছিয়ে বলছে আমাদের নাজমুল, ওই কারণে আমি বলবো যে রিটেন খাতা যখনই কেউ লিখবে সে যাতে এমন ভাবে লিখে যে আহ, যিনি খাতা কাটবেন তিনি অল্প দেখেই বুঝতে পারে যে না, এ জানে, পড়াশোনা করছে, এ উদ্ধৃতি দিয়েছে, কবিতার লাইন দিয়েছে, প্রবন্ধের উদ্ধৃতি দিয়েছে, কোন একজন বিখ্যাত ব্যক্তি মনীষীর কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তো এই সবকিছু মিলে সে জানে, সে একটার সাথে একটা রিলেট করতে পারছে, উত্তরটা যুক্তিসঙ্গত ভাবে উপস্থাপন করা। সেই জিনিসটা আমার মনে হয় যে রিটেনের খাতায় সেটা যদি ফুটিয়ে তোলা যায় এবং উত্তরগুলা যথাসাধ্য গুছিয়ে লেখা যায়, তাহলে আমার মনে হয় যে রিটেনে ভালো করবে। সেটা আমরা ছোটবেলা থেকে রিটেন দেওয়ার প্র্যাকটিস করি, যেটা ইরফান ভাই বলেছেন। আমি অতটুকু শেষ করবো রিটেনের ক্ষেত্রে। নাজমুল হোসেন ভাইয়ের কাছে যেতে যাচ্ছে। যে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে ইংরেজিতে রিটেনের অনুবাদের জন্য প্রিপারেশনটা কিভাবে নিব, এবং কোনো নির্দিষ্ট বই রেফার করবেন কিনা, অথবা রেফারেন্স বই ব্যবহার করা বেটার কিনা? ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে ইংরেজির লিখিততে অনুবাদ। আসলে ইংরেজিতে লিখিত অনুবাদ, মানে সরি, লিখিততে যে ইংরেজির অনুবাদ শুধু এখানে না, যদি আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি জীবনে যে কোনো পরীক্ষায় যান, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এই অনুবাদ থাকবে, কমন থাকবে। অর্থাৎ এটা আপনার হচ্ছে যে অবধারিত এখন পরীক্ষার এক্সামের, লিখিত এক্সামের যে কোনো পরীক্ষার অবধারিত অংশ হচ্ছে এখন অনুবাদ। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি অনুবাদটা কোত্থেকে শিখবো? প্রশ্নটা হতেই পারে স্বাভাবিক। আসলে একদিনে, 2 মাসে, একদিনে, এক সপ্তাহে, এক মাসে আপনি কিন্তু এই অনুবাদ ইমপ্রুভ করতে পারবেন না। সত্য কথা বলতে, আপনাকে ইমপ্রুভ করতে হলে ধীরে ধীরে প্রতিদিন আপনার প্র্যাকটিস করতে হবে, 2 দিন পর পর প্র্যাকটিস করতে হবে। আপনাকে মিনিমাম মিনিমাম না হলো আপনাকে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট একটা অফ টপিক নিয়ে, সেফার হট টপিক নিয়ে বা বার্নিং কোয়েশ্চেন নিয়ে, পত্রিকায় থাকে না অনেক বার্নিং কোয়েশ্চেন থাকে না, ওই টপিকস এর উপর আপনি পড়লেন, পড়ার পরে ওটাকে আপনি ট্রাই করলেন ইংরেজিতে লেখার জন্য, ডেইলি স্টার থেকে, অথবা আপনি নিউ ইয়র্ক টাইমস থেকে, অথবা আপনি চাইলে গার্ডিয়ান থেকে, অথবা বাংলাদেশে অনেক পত্রিকা আছে, ট্রিবিউন আছে, ঢাকা ট্রিবিউন আছে, আবার বাংলা প্রথম আলো আছে, ইত্তেফাক আছে। এদের থেকে আপনি বাংলায় পড়ে একটা টপিকসকে আপনি ইংলিশে প্রেজেন্ট করার চেষ্টা করেন, লেখেন না, 5 মিনিট লেখেন, 10 মিনিট লেখেন,
প্রতিদিন লেখার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলির যে লেখার এই প্র্যাকটিসটা আপনি ইমপ্রুভ হবে, গ্রো করবে। কারণ আপনি যখন ইংরেজিতে 50 মার্কের এসে লিখবেন, 50 মার্কের ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ অনুবাদ করবেন, এক্ষেত্রে আপনার খুবই উপকার করবে। নিয়মিত আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, যেটাকে আমরা বলি মুক্ত হস্ত লেখন যে পদ্ধতিটা আমরা ফলো করি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিদিন না হোক 2 দিন অন্তর অন্তর আপনি প্র্যাকটিস করেন। একটা টপিকস এর উপর ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ লিখতে থাকেন, এবং এবং আপনার হচ্ছে স্মার্ট ওয়ার্ড ইউজ করা শেখেন। স্মার্ট ওয়ার্ড বলতে আপনার বোম্বাস্টিক মার্কে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এখন নর্মালি যে ওয়ার্ড আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু অ্যাটাক করে না। এই যে একটু আগে আরাফাত নয়ন ভাই এবং আমাদের সদ্য বড় ভাই মাহফুজ ইকবাল ভাই বলেছেন যে ইংলিশের হিউজ স্টুডেন্ট বিসিএস সার্ভিসে, বাংলা সিভিল সার্ভিসে। কেন? কারণ হচ্ছে তারা সাহিত্যের অনেক অনেক অদ্ভুত এবং স্ট্রেঞ্জ ওয়ার্ড ইউজ করার কারণে আমার হচ্ছে লিখিততে ওরা কিন্তু অনেক এগিয়ে থাকে। এবং খুবই ইম্পর্টেন্ট নোটেড পয়েন্ট দ্যাট, যে আপনার কাছে কিন্তু একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে আপনি লিখিততে যদি ভালো করেন তাহলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। কিন্তু আপনি যে ভাইভাতে ভালো করবেন সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু লিখিত আপনি ভালো করবেন এটা আপনি নিজে নিজে গ্যারান্টি দিতে পারবেন। এটা টোটালি ডিপেন্ডস অন আপনার, ডিপেন্ডস আপন ইউ টোটালি। কিন্তু ভাইবা আপনার হচ্ছে যে লাকের উপর এবং ভাইবা বোর্ডের উপর, আপনার উপর, সব টোটাল একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। কিন্তু লিখিত শুধু টোটাল আপনার উপর ডিপেন্ড করবে। আর অনুবাদের ক্ষেত্রে বলবো, অনুবাদের স্পেসিফিক বই বলতে মানে মেনশনেবলি সবাই যেটা ফলো করে, সাইফুরসের কিছু অনুবাদের বই আছে এবং মেন্টরসের আছে। বিশেষ করে সাইফুরসের অনুবাদগুলো অনেক অনেক ইজি ওয়েতে উপস্থাপন করে, আপনি অনেক অনেক সহজে রপ্ত করতে পারবেন। কারণ ওরা অনেক স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং ক্যান্ডিডেট ওরিয়েন্টেড অনেক বই পাবলিশ করে। তার মানে ওদের নাম উল্লেখ করার মানে এই না যে আমি ওদের আসলে অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছি। কিন্তু আমি যেটা ভালো বললাম, আরো কিছু বই আছে বাজারে। আরেকটা প্রসঙ্গ টেনে আসি, সেটা হচ্ছে ইংরেজি ভালো করব কিভাবে। একই উত্তর দিলাম আমি, যে নিয়মিত আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, 2 দিন পর পর আপনি একটা এসে লেখেন, একটা টপিকস, হট টপিকস এর উপর লেখেন, বাংলাদেশের অর্থনীতির উপর লেখেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে লেখেন, আন্তর্জাতিক রাজনীতির উপর লেখেন, ইংলিশে লেখার চেষ্টা করেন। কারণ আপনি জানেন না এসেটা কমন পড়বে কি পড়বে না। আপনি এসে পরে কখনো কমন ফেলতে পারবেন না, খুব কম। আগে ছিল, এখন পড়ে না, আগেও পড়তো না, কাছাকাছি পড়তো। এই জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংটা। এভাবে আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন, অনুবাদেও ভালো করতে পারবেন। আর অনুবাদে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি ভাবানুবাদ বিষয়টা নিয়ে আসতে হবে। আসলে ইংরেজির শব্দ বাই শব্দ কখনো অনুবাদ করা সম্ভব হবে না, করলে কিন্তু আপনার স্ট্রাকচার মিলবে না, দেরি হবে। আপনি সবসময় দেখবেন লাইনটা পড়ার পর দেখবেন যে এটার ভাবটা কি, আপনি ভাবটাই লিখে দেন অনুবাদ, বাংলায় অনুবাদ করে। ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ একটু ঝামেলা আছে, কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ঝামেলা একটু কম। কারণ ভাবটা লিখলে আপনি অনেকটা অনুবাদে অনেকখানি নাম্বার পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আরেকটা প্রশ্ন টানছি, যেহেতু অনেক প্রশ্নই মনে থাকবে না। এক এক ভাই প্রশ্ন করেছেন, বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি করব। প্রশ্ন কোথায় পাবো? বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য, অর্থাৎ রিটেনের পরে, জেনারেল ক্যাডারের রিটেনের পরে টেকনিক্যাল ক্যাডারের সাবজেক্ট ভিত্তিক যে প্রশ্নগুলো, আপনি আপনার পরিচিত জন, ব্যাচের বড় ভাই বা আপনার কাছের বড় ভাই যারা আছে, ওই যে এক বড় ভাই প্রশ্ন করছে ম্যানেজমেন্টের কোয়েশ্চেন কোথায় পাবো। এই ধরনের সাবজেক্ট ভিত্তিক কোয়েশ্চেন গুলো আপনি অনলাইনেও পাবেন, বা ফেসবুক গ্রুপে পাবেন। বিসিএস ভাইবা ক্যাম্পেইনার সহ বিভিন্ন ধরনের ভাইবা গ্রুপে আপনি সার্চ দিবেন বা হেল্প করার জন্য পোস্ট দিবেন, দেখবেন আপনি পেয়ে যাবেন। যদি আমার কাছে থাকতো আমি আপনাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করতাম, দুঃখিত। লাস্ট একটা আসি, একজন কোয়েশ্চেন করছে প্রিলিমিনারি 41 পরীক্ষা কবে, 41তম বিসিএস পরীক্ষা কবে হবে। আগে আমরা শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা সবাই সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। এটা মনে রাখবেন, যতদিন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না ততদিন ধরে বিসিএস এর রিটেন পিলি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা মনে রাখেন, আর কিছু মনে রাখার দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল হোসেন ভাইকে। আমরা আবারও মাহফুজুর রহমান ইরফান ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাই, প্রশ্নটা আমার ব্যক্তিগত। আপনারা জানেন যে আমি গবেষণার প্রতি মনোযোগ দিয়েছি। আবার বিশ্ববিদ্যালয়ে একটা বেসিক ধারণা হচ্ছে গবেষক তৈরি করা এবং উচ্চশিক্ষিত করে। উচ্চশিক্ষা বলতে আমি আমাদের গ্রাজুয়েশন পরবর্তী শিক্ষাটাকে বোঝাচ্ছি। তো আমরা একই সময়টাতে ক্যারিয়ারের দিকেও
দিতে হচ্ছে, আমাকে হয় গবেষণার দিকে যেতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য, আবার কেরিয়ারের পথটা বেছে নিতে হচ্ছে। এই দুইটা জিনিস মাঝে মাঝে সাংঘর্ষিক হয়ে যায় কিনা, অথবা বিশেষ ক্যাডার হওয়ার পরে উচ্চশিক্ষার জন্য আলাদা কোনো সুবিধা পাওয়া যেতে পারে কিনা? হ্যাঁ, ধন্যবাদ নাজমুল, সরি অনেক। আহ, তো আমার আসলে এখন 9টা 40, আমার ঘড়িতে অনেক, তুমি আমাকে 10টার ভিতরে আমাকে রিলিজ দিতে হবে। তো আমার কাছে যদি প্রশ্ন থাকে এই প্রশ্নের পরে এগুলো আমাকে একটু দ্রুত দিতে হবে। আমার অলরেডি মোবাইলে চার্জ কম দেখাচ্ছে, আর এখানে 10টার দিকে নেটটা স্লো হয়ে যায়। 10টা থেকে 11টা পর্যন্ত এই টাইমটা নেট স্লো হয়ে যায়, এই জন্য আমি একটু আগে ভাগে শুরু করার জন্য বলেছিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আসলে বিসিএস এর সাথে পড়ালেখা। তো এমনি তো বিসিএস তো হট টপিক যে বিভিন্ন কারণে, এর পাশাপাশি আসলে যে বিষয়টা যে আসলে বিসিএস এ যেভাবে পড়ালেখার সুযোগটা রয়েছে এটা কিন্তু অন্যান্য জায়গায় নেই। এটা কেন এই জায়গায়, যে আমি যেহেতু প্রাইভেট সেক্টরে ছিলাম 2 বছর, আমি তো দেখেছি এখানে আসলে প্রাইভেট অথরিটি যারা আছেন ওনারা ওই সুযোগটা মানে দিবেন কোত্থেকে, যে তারা বলবেন যে ঠিক আছে আপনি যদি প্রাইভেট অথরিটির কাছে মাস্টার্স বা পিএইচডির জন্য করেন, তো তারা বলবে যে ভাই আপনি আল্লাহর রাস্তায় চাকরিটা ছেড়ে আপনি নিজের খরচে গিয়ে যান, পড়ালেখা করে আসেন, এটা বলবে। কিন্তু সরকারি চাকরিতে বিসিএস এর যে একটা হিডেন বেনিফিট, এটা কিন্তু কোথাও বিসিএস এর যারা করেন এরা কিন্তু এই বিষয়টা আসে না। সবার ক্ষেত্রে কি ক্ষমতার বিষয় আসে, গাড়ি বাড়ি এই সেই যে অনেক টপিক আছে। আসলে বিসিএস এর সবচেয়ে এই একটা অ্যাডভান্টেজ, যেখানে কিন্তু পড়ালেখার সুযোগ রয়েছে, যেটা কিন্তু আমাদের ইয়াতে আসে না। যেহেতু অনেক প্রশ্নটা করেছে, তো আমি সেটাই বলছি। এবং এখানে কিন্তু পড়ালেখার যে সুযোগটা রয়েছে, আমি সেটা আবারও বললাম যে প্রাইভেট জবে কিন্তু এই সুযোগটা নেই। আচ্ছা, এখন পড়ালেখার কিরকম সুযোগটা রয়েছে, তো আমি যেটা বললাম প্রাইভেট ইয়ার কাছে যদি আমি যাই, তো সে বলবে যে ভাই যান আপনি বিনা বেতনে পড়ালেখা করে আসেন আপনার নিজের খরচে। বিসিএস এর ক্ষেত্রে সুবিধাটা হলো কি, আপনি যখন মাস্টার্স 1 বছরের জন্য পড়ালেখা করতে যাবেন, প্রথমেই যে ইয়াটা হচ্ছে আপনার জন্য কিন্তু প্রচুর স্কলারশিপের সুযোগ রয়েছে। ঠিক আছে, সেটা বাংলাদেশ সরকার একটা প্রজেক্ট রয়েছে স্ট্রেংথেনিং, সেখান থেকে আপনি পেতে পারেন। তারপর হচ্ছে জাপানের বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সেটা পেতে পারেন। সাউথ কোরিয়ার সাথে রয়েছে বাংলাদেশের কোইকা, সেটা পেতে পারেন। অস্ট্রেলিয়ার সাথে রয়েছে অসেট, সেটা পেতে পারেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে পিএম স্কলারশিপ, সেটা পেতে পারেন। হ্যাঁ, এর বাইরে এটা তো গেল সরকারি ভাবে যে স্কলারশিপ গুলো বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন দেশের চুক্তির ভিত্তিতে যে স্কলারশিপ গুলো আপনি অ্যাভেলেবেল, মানে আপনি যোগ্যতার ভিত্তিতে পাবেন। এর বাইরে গিয়ে যে বিভিন্ন দেশের যে ইউনিভার্সিটি বা সংস্থাগুলো যে স্কলারশিপ গুলো দেয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। যেমন জাপানে মন বসু বলি বা ইউএস এর যে ইয়াটা বলি, এগুলো কিন্তু আপনি পার্সোনালি কিন্তু পাবেন। আচ্ছা, তো পাওয়ার পর এখানে যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে আপনি বিসিএস এ জয়েন করে যদি এই সুযোগগুলো মানে এই মাস্টার্স এ পড়ালেখার সুযোগ পান, এখানে সুবিধা হচ্ছে মনে করেন আপনি মাস্টার্সটা করলেন 1 বছর 1.5 বছর 2 বছর, আমি ধরলাম এই 2 বছর কিন্তু আপনার বেতন চলবে। আপনি কিন্তু বাইরে চলে গেছেন, কিন্তু বেতন কিন্তু বন্ধ হবে না। এই 2 বছর কিন্তু আপনার বেতনটা চলবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হতে থাকবে। এই সুবিধা তো ভাই প্রাইভেট কোনো কর্পোরেশন ভাই দিবে না। তাহলে এটা একটা বিশাল সুযোগ। এরপর কিন্তু পিএইচডির সুযোগ রয়েছে। আপনি মাস্টার শেষ হওয়ার পর দেশে এসে আবার কিছুদিন মনে করেন আপনি আপনার সংশ্লিষ্ট বিভাগ যে বিভাগে আপনি বিশেষ করেছেন সেখানে চাকরি করবেন। চাকরি করার পর কিছুদিন বাদে কিন্তু আপনি আবার পিএইচডির সুযোগ রয়েছে। তো এটা গেল। তারপর এখন আমাকে যদি আপনি এবার ইয়াটা প্রশ্ন করেন, এখানে একটু বলতে হয়, সেটা হচ্ছে আসলে পড়ালেখার সুযোগ যেমন সব ক্যাডারে রয়েছে, কোনো সন্দেহ নেই। তবে যেমন এখানে একটা আমি ইয়াটা বলে রাখি যে ক্যাডার মধ্যে আবার কোন ক্যাডারে ইয়া রয়েছে। আসলে এখানে একটা ইয়ে আছে যে আমরা যে স্ট্রেংথেনিং একটা যে বাংলাদেশ সরকারের প্রজেক্ট রয়েছে, সেটা থেকে কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডার ওনারা 75% একটা ইয়া রয়েছে আর কি, কোটার মতো বলে যদি আমি, সেটা রয়েছে, এবং বাকি 25% কিন্তু অন্যরা পান। তো এই জন্য এটা শুধু মানে প্রশাসন ক্যাডারে যারা রয়েছেন ওনারা একটু অ্যাডভান্টেজ পান। পাশাপাশি এখানে আমি আবার একটা কথা বলতে পারি এই প্রসঙ্গে, দেখা গেল যে প্রশাসন ক্যাডারের 75% কোটা, তাহলে ক্যান্ডিডেট নাই তাদের, মানে প্রশাসন ক্যাডার থেকে 75% লোক পাওয়া গেল, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই যে অন্য ক্যাডার যারা আবেদন করবেন, স্বাভাবিক অন্য ক্যাডার থেকে অনেক আবেদন বেশি, তারা কিন্তু চলে আসবেন তখন। 75% যখন অ্যাডভেন্ট ক্যাডার থেকে আসবে না। সেম হতে পিএম স্কলারশিপ বলি বা অসেট বলি, এগুলো কিন্তু ফ্রি ওপেন, মানে এখানে যে কোনো ক্যাডারের লোকজন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য নির্বাচিত হতে পারেন। এই তারপর পিএম স্কলারশিপের পাশাপাশি অসেটের কথা তো বললাম। এরপর সাউথ কোরিয়াতে কোইকা রয়েছে, জাপানে তো অনেকগুলো রয়েছে, তারপর ইউকে তে অনেক রয়েছে। পাশাপাশি
এই আমরা যদি বলি এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, এখানেও সরকারের কিন্তু অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে। নর্থ আমেরিকাতে তো বললাম, কানাডা, ইউএসএ, এখানে কিন্তু পড়ালেখার প্রচুর সুযোগ রয়েছে। হ্যাঁ, তো আমাদের এমন কিছু অফিসার রয়েছেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ফেসবুকে যদি ফলো করেন, মাহমুদুল হক মনি, উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি আইআর এর স্টুডেন্ট। ওনার কিন্তু বিসিএস এ জয়েন করে উনি কিন্তু মানে বিসিএস এ জয়েন করার আগে কিন্তু ওনার 2টা মাস্টার ছিল, বিসিএস এ এসে কিন্তু উনি আরো 2টা মাস্টার করছে, এখন আবার পিএইচডি করছেন। এরকম আমাদের আমাদের প্রচুর অফিসার রয়েছেন যারা বাইরে থেকে মাস্টার্স করেছেন এবং এখন কিন্তু পিএইচডি করছেন। এরকম প্রচুর, মানে আমার জানাশোনা এই অ্যাডমিন ক্যাডার আছেন। পাশাপাশি আমার স্কলারশিপ নিয়ে কিন্তু ইউকে তে রয়েছে, এটা কিন্তু অন্য ক্যাডারের জন্য ওই সুযোগটা রয়েছে। ঠিক আছে, এবার এই সংক্রান্ত আমি ফ্লোরটা দিয়ে দিই দ্রুত। এই সংক্রান্ত আরো যদি প্রশ্ন থাকে, মানে পড়ালেখা বিসিএস এসে যে ফার্দার পড়ালেখার সুযোগ আছে কিনা। ধন্যবাদ মাহফুজ সিলভান ভাই, আমরা আপনার কাছে আরেকটু পর আবার আসবো। এখন যাচ্ছে আরফাত নয়ন ভাইয়ের কাছে, যে আমাদের কাছে একজন প্রশ্ন করেছে সামিউদ্দিন আহমেদ, যে দুই সাহিত্য হওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি করতে পারি। এর সাথে আমিও রিলেট করছি যে করার জন্য সাহিত্য পার্ট, এটা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, এই দুইটার গুরুত্ব কতটুকু? আচ্ছা, সাহিত্য পাঠের জন্য বলতে বলা হচ্ছে আর কি। সাহিত্য তো আসলে মনের আনন্দ, এটা মনের আনন্দের জন্য সবাই পড়ে। আমি বিসিএস এর জন্য যদি পড়তে চাই, তাহলে কি বলবো, একটা ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়বে, সে সাহিত্য পড়বে না, এটা আমি ভাবতে পারি না। যাই হোক, আমি একটু ব্যাকে যাই, এটার আনসার পরে দিচ্ছি। ওই যে একটা কোয়েশ্চেন ছিল না ইংরেজিতে ভালো করার, এখানে নাজমুল যা বলছে একদম সব ঠিকই আছে। ওর সাথে একটু যোগ করতে চাই যে এই টাইমে বাংলাদেশের যা অনেক সমস্যা হচ্ছে, সারা বিশ্বে অনেক সমস্যা হচ্ছে, করোনা মহামারী, আমরা খুব ঝামেলায় আছি, খুব ক্রাইসিসে আছি, তাই না? কিন্তু যারা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এটা অসাধারণ একটা সময় নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য। এর চেয়ে ভালো সময় কিন্তু এই গত কয়েক বছরে আসছে কিনা আমি জানি না। যাদের খুব পারিবারিক সমস্যা নাই কিংবা অন্যান্য সমস্যা নাই, তারা কিন্তু নিজেদের আত্ম উন্নয়নের জন্য এটা একটা চমৎকার সময়। এই সময়ে কিন্তু তারা নিজেদেরকে আত্ম উন্নয়ন করতে পারে, পড়াশোনা করতে পারে। তো ইংরেজিতে ভালো করার জন্য ও যেগুলা বলছে তার সাথে যোগ করব যে পড়া এবং লেখা, ইংরেজি বই পড়া। বাজারে অনেক ভালো ভালো বই আছে, সেলফ ডেভেলপমেন্টের কিছু বই আছে, সাহিত্যের বই আছে। এগুলা কিন্তু নিয়ে পড়তে পারে, রেগুলার পড়া, অথবা ডেইলি নিউজ পেপার পড়া, ইংরেজি একটা ভালো পত্রিকার কলাম যদি একটা করে পড়ে, কেন একটা করে পড়তে পারবে না? কেন ডেইলি এক লাইন হলেও ইংরেজিতে লিখতে পারবে না? হ্যাঁ, এটা তো আমরা আমরা যারা অনেকে আমরা প্র্যাকটিস করি, এখনো প্র্যাকটিস করি, ডেইলি এক লাইন হলো ডায়েরিতে লিখি। তো আমি সবাইকে খুব আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অসাধারণ সময় নিজেদেরকে তৈরি করার জন্য, সামনের নেতৃত্ব দেওয়ার জন্য, সামনের পৃথিবীকে সুন্দর করার জন্য। তো তোমরা এই এই যে প্রত্যেক দিন লেখো, প্রত্যেক দিন এক লাইন হলে লিখো, 10 লাইন হলে লিখো, প্রত্যেক দিন একটা করে হলেও কলাম পড়ো, অথবা একটা নিউজ পড়ো ইংরেজির। এবং তোমরা ডেলি 5 মিনিট হলে শোনো, সবার তো ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, ডেলি 5-10 মিনিট হলেও আহ আহ, কি করা, আহ, ইংরেজি শোনা। হ্যাঁ, এবং আয়নার সামনে দাঁড়িয়ে ডেলি 5 মিনিট বলার চেষ্টা করো, তাহলে দেখবা যে তুমি এই 5 মাস পরে তোমার যে কি উন্নয়ন হবে, অথবা তুমি আয়নার সামনে দাঁড়ালে যে কিছু বলতে পারো না, সেটা তুমি আবিষ্কার করতে পারবা। তাহলে এই আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের যারা ছাত্ররা আছে, 3-4 মাস চলে গেছে অলরেডি, আর কত মাস ঘরে থাকবে আমি জানি না। তবে এই কালকে থেকে, আজকে রাত থেকে শুরু করুক, যে একটা লাইন লেখা, যাই যাই মনে আসে, আজকের দিন কেমন কাটলো, আজকে একটা খুব খারাপ সংবাদ পেলো, ভালো সংবাদ পেলো, করোনা নিয়ে তার চিন্তা ভাবনা কি, করোনার পরের পৃথিবীটা কিরকম হবে, অর্থনীতি কিরকম হবে, এগুলা নিয়ে একটু লেখা দরকার। তারা যদি লিখে পড়ে, আমার মনে হয় এগুলা কোনো ব্যাপার না, যে যে চাকরি হোক, যে পেশায় যাক, সে ভালো করবে। পাশাপাশি সাহিত্য রসের জন্য সাহিত্য, আমি মনে করি যে এই সাহিত্যের জন্য আসলে সাহিত্য পড়তে হবে, মানে আন্দাজে মুখস্থ সাহিত্য লেখার বিষয় না। কেউ যদি শেষের কবিতার কাউকে যদি বলে রিভিউ করার জন্য, বই এখন তো আসে না, বুক রিভিউ তো আসে, গ্রন্থ আলোচনা, সেই শেষের কবিতা না পড়ে কিভাবে গ্রন্থ আলোচনা করবে? তো আমি এই ক্ষেত্রে আমি খুব কড়াকড়ি ভাবে বলবো যে দয়া করে কিছু বাংলা সাহিত্যের কিছু বই পড়ো, দেশের ইতিহাসের কিছু বই পড়ো। বাংলাদেশের ইতিহাস, এশিয়াটিক সোসাইটির ওই 3 খণ্ডের ওই বইগুলা
কালেকশন করে পড়ার চেষ্টা করো। তারপর 1000 বছরের বাঙালি সংস্কৃতি পড়ার চেষ্টা করো, 10টা শ্রেষ্ঠ বাংলা উপন্যাস পড়ার চেষ্টা করো, তাই না? বাংলাদেশের রাজনীতি নিয়ে তারেক শামসুর রহমান স্যার খুব চমৎকার কিছু বই লিখেছেন, তারেক শামসুর রহমান স্যার। তো উনি ওনার ওই বইগুলো নাড়াচাড়া করতে পারো। ইন্টারন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, বিশ্ব রাজনীতির 100 বছর, বাংলাদেশ রাজনীতির এইসব বিষয় নিয়ে যে বইগুলো আছে না, ওগুলা পড়তে পারো। আমার মনে হয় যে এই পড়ালেখার কোনো বিকল্প নাই, শর্টকাট কোনো বিসিএস এর জন্য শর্টকাট কোনো পথ নাই। সাহিত্য নিয়ে লিখতে হলে সাহিত্য অবশ্যই পড়তে হবে আর কি। ঠিক আছে, অনেক এরপরে। অনেক মনে হয় অনেক মনে হয় আসলে ইয়েতে আমাদের নেট কানেকশনের ইয়েতে দুর্বলতায় ভুগছে সম্ভবত। মাহফুজ ইরফান ভাই, মাহফুজ ইরফান ভাইয়ের কাছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একজন কোয়েশ্চেন করেছে, সামি নামে একজন, তিনি কোয়েশ্চেন করেছেন আমাদের রিটেনে কোন সাবজেক্টে যদি 30% মার্ক পায় তাহলে নাম্বারটি 30% মার্ক উপরে পায়, কোন সাবজেক্টে 30% উপরে যদি পায় তাহলে মার্ক যোগ হবে। এবং সেক্ষেত্রে দুইটা তার কনফিউশন কোন জায়গায়, সেটা হচ্ছে কি 30% এর পরের মার্কটা যোগ হবে না সম্পূর্ণ মার্কটা যোগ হবে? প্লিজ আপনি একটু ক্লিয়ার করবেন। এই এটা আমি জবাব দিব না, এটা মনে হয় তুমি দিলে পারে। অনেক অনেক আসছে, অনেক তুমি আমাকে অনেক শুনতে পাচ্ছ? অনেক শোনা যাচ্ছে আর রেসপন্স করছো জি না অনেক শুনতে অনেক। পাচ্ছি। ওকে, তুমি প্রশ্ন করো, তুমি প্রশ্ন করে আমাকে দাও। আমার ওই যে মোবাইলের চার্জ শেষের দিকে এবং নেট হওয়া শুরু হয়েছে। তুমি যদি আমাকে একটু দ্রুত বাকি প্রশ্নগুলো করে রিলিজ দিতে। ওকে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দুঃখিত দর্শক, দর্শক তো অনেক মনে ডিস্টার্ব করছে। আসলে ঠিক আছে, আমরা নাজমুল যে সামির যে প্রশ্নটা, এটা মনে হয় নাজমুলই আমার মনে হয় দিলে ভালো হবে। আচ্ছা ভাই, আমি অনেক উত্তর দিব তুমি এটা। করতে পারো, আবার আসছো তুমি। ধন্যবাদ। আমরা আর একেবারে শেষ মুহূর্তের দিকে চলে গিয়েছি। আমরা এই মুহূর্তে ইরফানের কাছে যাচ্ছি যে নতুন যারা আসছে আপনারা তাদেরকে কি বলতে চাচ্ছেন, মানে তারা কিভাবে শুরু করবে, তাদের জন্য কি শুভকামনা দিতে চাচ্ছেন, সেটা আপনার কাছ থেকে চাচ্ছি। করে যাবো, তাই না? অনেক আমি একটু শুনি না, আবার প্রশ্নটা করো। ভাই বলতে চাচ্ছি যারা নতুন এখন বিসিএস দিবে সামনে, তাদের জন্য যদি আপনার কোনো শুভকামনা বা পরামর্শ থাকে সেটা শুনতে চাচ্ছি আমরা সর্বশেষ আপনার কাছ থেকে। ওকে, ধন্যবাদ। আসলে এটা তো এখন পর্যন্ত যা হয়েছে সব তো আসলে পরামর্শের মতোই। পরামর্শ তো মনে হয় আমার কাছে নতুন করে মনে হয় না খুব বেশি দেয়ার কিছু আছে। তারপরেও আমি যেটা বলবো আসলে আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু আসলে আমি পড়ালেখা ছেড়েছি সেই 2010 সালে, আজকে 10 বছর আমি যেহেতু চাকরির সাথে ইনভলভ। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে জীবনের এই পর্যায়ে এসে আসলে আমাদের এই যে এত এখন যে এত সচেতনতা বড় ভাইদের নিয়ে, আমাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা ছিল না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির জসীমউদ্দিন হলে ছিলাম, আমি কিন্তু বড় ভাই হিসেবে কিন্তু চিটং এর কাউকে পাইনি যার সাথে একটু কথা বলবো, যার কাছ থেকে আমি পরামর্শ নিব। ক্যাডার চয়েস যখন দিয়েছে তখন কিন্তু এই ধরনের কারো পরামর্শের ছিল না। এখন কিন্তু আমাদের এখন যারা ফটিকছড়ি ছেলে রয়েছে তাদের কিন্তু এই সুযোগটা রয়েছে। আমাদের তারা যে কোনো মতে ফেসবুকের মেসেঞ্জারে নক দিতে পারে, লাইভ সেশন হচ্ছে, এখন কত ধরনের সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধা এটা কিন্তু আমরা 2008-9 সালে বা ইউনিভার্সিটিতে যখন 2005 সালে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু এই সুযোগটা ছিল না। তো হিসেবে যেটা তো আমরা তো অলওয়েজ রয়েছি সবার সাথে কানেক্টেড থাকে। আমি কিন্তু পার্সোনালি ওইভাবে থাকি, যেমন ইকরাম আজকে যে ক্যাডার রয়েছে, ইকরামের সাথে মোটামুটি আমার যোগাযোগ মেসেঞ্জারে, সে ভাইবার সময় আমাকে ফোন করেছিল, ক্যাডার চয়েসের সময় ফোন করেছিল। আশরাফকে আমি অলওয়েজ, আমি বিসিএস হচ্ছে বলছি বিসিএস দাও, কিন্তু ওকে আমি এনকারেজ করছি এখন যেখানে রয়েছে যে এনজিও সেক্টরে করা। হ্যাঁ, তারপরে যে বললাম দিহানের ব্যাপারটা, দিহান সেকেন্ড ইয়ারে আমাকে বলছে সে এমএনসি তে জয়েন করতে চায়, আমি কিন্তু সেটা মনে রেখেছি। হ্যাঁ, এই ধরনের কি। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই প্রশ্নের জবাবটা আমাকে নয়ন দিয়েছিল। আরফাত নয়ন একটা প্রশ্নের ছিল যে এরকম যে বিসিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো থেকে বিসিএস শুরু করা উচিত না, সবার জীবনের ফার্স্ট ইয়ারটা হওয়া উচিত।
একাডেমিক যে বিষয়টা, যে যে বিষয়ে অনার্সে ভর্তি হয়েছে সে বিষয়ে সে যাতে ফার্স্ট হতে পারে। হ্যাঁ, আমি যদি মার্কেটিং এ ভর্তি ছিলাম, আমি যাতে মার্কেটিং এ, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং এ আমি ফার্স্ট হতে পারি। ফার্স্ট হলে যেটা সুবিধা, যে আমার লিস্ট এই ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য ইউনিভার্সিটি হোক বা অন্য ঢাকা ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টে হওয়ার যে সুযোগটা রয়েছে, আমি সেটা র্যাপ করার চেষ্টা করবো, সেটা হওয়ার চেষ্টা করবো। ইউনিভার্সিটি যদি টিচিং প্রফেশনটা ভালো না করে, ওকে, আমি সেক্ষেত্রে আমি বলবো যে ওকে, আপনার জন্য বিসিএস রয়েছে, আরো অন্যান্য প্রফেশন রয়েছে, আপনি সেটা ইয়া করতে পারেন। কিন্তু আমি যেটা ইয়া করবো, যে সবারই টার্গেটটা উচিত, হ্যাঁ, যে 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 বিষয়ে অনার্স করবে বা মাস্টার করবে সে বিষয়ে তার ডিপার্টমেন্টে যাতে ফার্স্ট হতে পারে, ফার্স্ট হয়ে সে যাতে ইউনিভার্সিটি টিচার বা এই ধরনের ভালো ইয়াতে যেতে পারে। এরপরে কিন্তু আমি বলবো যে বিসিএস বা প্রাইভেট যে এমএনসির জব বলি বা বাইরে গিয়ে ইয়া সেটেল এই ধরনের ইয়াগুলো হতে পারে। আর পরামর্শের যে বিষয়টা বলা হয়েছে, পরামর্শ তো আমার মনে হয় যে 1 ঘন্টা ধরে পরামর্শ দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় না খুব বেশি এখানে আমার কিছু বলার ইয়েটা রয়েছে। এটা শুভকামনা। তো যারা ইয়াতে রয়েছেন, আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, আমি আবারও বলছি, এখন খুব ইজি কমিউনিকেশনের যুগ। আপনি জাস্ট মেসেঞ্জার একটা টোকা দিলে কিন্তু আমি আপনাকে একদম বড় ভাই হিসেবে, আপনি আমার পরিচিত অপরিচিত হতে পারেন, বাট ফটিকছড়ি বাড়ি, এই জায়গায় বাড়ি, এই আমি এখানে পড়ি, এটা বলে যদি আপনি আমাকে মেসেঞ্জারে নক দেন, আমি কিন্তু রেসপন্স করবো। সেম হতো বাকি দুজনেই, যে আমার সাথে যারা রয়েছেন এই কথা বলবেন। এই ব্যাপারে আমি আবারও বলতেছি, যা ফটিকছড়ি যারা লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা যে কোনো মুহূর্তে এই ক্যাডার চয়েস বলি বা বিভিন্ন বিষয়ে পরামর্শ বা ক্যাডার চয়েস ছাড়াও অন্যান্য যে কোনো ঝামেলা, সরকারি বেসরকারি বিভিন্ন যে কোনো কিছু যদি জানা থাকে, জাস্ট মেসেঞ্জারে আমার যদি নক দেন, আমি অবশ্যই ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো। বিশেষ তো আছেই, আমার মনে হয় ওকে, আমি এখানে ইয়া করতে পারি, এরপর বাকিরা যাক। আমি এখন কি ইয়া হতে পারি, ডিসকানেক্টেড হতে পারি, না থাকবো? এইটাই ধন্যবাদ লাস্ট মাহফুজ কোয়েশ্চেন সিদ্ধার্থ থাকবো, ভাই। ওদের আর এটা শুনবো। ধন্যবাদ মাহফুজ সিদ্ধার্থ ভাই, আমরা এখনই শেষ করে দেবো। আমরা সর্বশেষ যেতে ওকে, চাচ্ছি তাহলে আমি আমাদের আরফাত নয়ন ভাইয়ের কাছে, যে সর্বশেষ প্রশ্ন, বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজনের কি পরিমাণ ডিটারমাইনেশন থাকা দরকার? নয়ন ভাই। আচ্ছা, নয়ন ভাই, এটা খুব মাইকটা। অ্যাবস্ট্রাক্ট একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, হ্যাঁ, মাইক ওপেন করছি, এটা খুব অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন। মানে ডিটারমিনেশনটার ব্যাপারে কি বলবো আসলে, বিশ্ববিদ্যালয়ে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় তখন কিন্তু তার চিন্তা ভাবনাটা অনেক বড় থাকে, অনেক বড় বড় স্বপ্ন থাকে। তো সে রাজনীতি করবে, সে অর্থনীতি সম্বন্ধে জানবে, সে শিল্প উদ্যোক্তা হবে, অনেক কিছু হয় না? তো এখানে বিসিএস বলি কিংবা অন্য ক্যারিয়ার বলি, যার যেদিকে প্যাশন আছে, আহ, যার যেদিকে তীব্র ইচ্ছা আছে, সেদিকে আসলে চেষ্টা করা উচিত। এবং এরপরে যদি বিসিএস এর ক্ষেত্রে হয় কি, বিসিএস এর ক্ষেত্রে এক একজনের কিন্তু এক এক রকম, সবার কিন্তু একই ধরনের ভাবে প্রস্তুতিও থাকে না, একই ধরনের ভাবে গল্প সবারটা একই না। তো এক একজনের এই 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 ধরনের জায়গায় আসার গল্প এক এক রকম। আমি মনে করি যে এই প্রথমে আমি ওই একটা কথাই থাকবো, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজে কি চাই। সে যদি আসলেই তীব্রভাবে চায় যে সে একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী যাই বলি, সে হবে, মানুষের সেবা করবে, কিংবা যেমন আমরা প্রশাসনে আহ, কাজ করছি, আমরা একদম হাতে ধরে মানুষের কাজ করার, মানুষের সেবা করার একটা সুযোগ আছে। কেউ যদি চায় যে না, আমি প্রশাসন সার্ভিসে আসবো, আমি পুলিশে আসবো কিংবা অন্য ক্যাডারে আসবো, তাহলে কিন্তু সে যদি তীব্র ইচ্ছা থাকে মানুষের সেবা করার, কাছ থেকে মানুষের সহযোগিতা করে, তাহলে কিন্তু ওই ওই চেষ্টাটা তাকে ওভাবেই চাইতে হবে এবং নিজে কতটুকু প্রস্তুত আছে ওটার জন্য। আমি প্রশাসন চাইলাম কিংবা বিশেষ ক্যাডার হতে চাইলাম, কিংবা আমি একজন বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইলাম, আমি একটা সাবজেক্ট পড়লাম এমন যেটা আসলে হিউম্যানিটিস কিংবা অন্য, তাই না? সে যদি এখন যদি বলে যে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাবো, তাহলে কিন্তু একটা প্রশ্ন আসে, ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার। সো বিসিএস এর ক্ষেত্রে অনেকটা ব্যাকগ্রাউন্ডের খুব বেশি ব্যাপার না থাকলেও নিজের ভিতরে প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে, আমি কতটুকু প্রস্তুত। তো নিজেকে একটু যাচাই করে দেখা যে আমি আসলে এই বড় যুদ্ধে 4 লাখ পরীক্ষার্থী দেয়, এর মধ্যে থেকে 4 লাখ থেকে 300 জন, প্রশাসনে 300 জন, কিংবা 4 লাখ থেকে 100 জন, পুলিশে 100 জন, কিংবা ফরেন ক্যাডারে 24 জন 25 জন, 4 লক্ষ থেকে 25 জন হওয়া, এটা কিন্তু খুব সহজ না, আবার মানে খুব বেশি কঠিন বলবো না। তো এটা নিজেকে যাচাই করতে হবে যে আমি কি হতে চাই। তো ডিটারমিনেশনটা ওই জায়গায়। আর আমি আবারও বলি যে এখন ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সময় নিজেদেরকে আত্ম উন্নয়ন করার,
সেটা দিকে মনোযোগ দেওয়া উচিত, পড়াশোনা করা উচিত। কোন কোন বিষয়ে আমি যারা প্রথম বর্ষে আছে কিংবা আমার ডুসাফের সদস্যরা কিংবা পরিচিত কেউ কিংবা চট্টগ্রাম বা যারা শুনছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ছাত্রছাত্রীদের যারা ফার্স্ট ইয়ারে পরে ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে, যে তিনটা ডিটারমিনেশন রাখা। একটা হচ্ছে মানে অন্য অন্য যোগ্যতার সাথে ভালো করে পড়াশোনা শেষ করা, ভালো রেজাল্ট করা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, ওগুলোর পাশাপাশি যে সে অবশ্যই শুদ্ধ বাংলা, প্রমিত বাংলায় কথা বলাটা তার চর্চা করা উচিত। দ্বিতীয়ত সে ইংরেজিতে তার দক্ষতা, সে মাস্টার্সে পড়ে সে ইংরেজিতে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজটা জানবে, সেটা তার অবশ্যই জানা উচিত, সে প্ল্যানটা করা উচিত। এবং সেটার জন্য সে এবং তার এই যেমন ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং স্কিল অথবা এরকম কম্পিউটারের একটা যোগ্যতা নেওয়া, অথবা এরকম কোন একটা বিষয় যদি তার সিভিতে থাকে, একটা ছেলের সিভিতে যদি থাকে যে আইএলস এর ব্যান্ড স্কোর, সে মাস্টার্স করছে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু আইএলস করছে 7.58, সে একটা কম্পিউটারে তার একটা সার্টিফিকেট আছে, সে ড্রাইভিং লাইসেন্সও করে ফেলছে, তখন যে কোনো ইন্টারভিউ কিন্তু ইমপ্রেস হবে যে না এটা স্মার্ট ছেলে, সে মাস্টার্স করছে, এত কিছুর মধ্যেও সে কিন্তু এই কাজগুলো করে ফেলছে। তো আমার কোম্পানিতে তাকেই দরকার, আমার সার্ভিসে তাকেই দরকার, এই ছেলেটাকে দিয়ে কাজ হবে। এই ধরনের যদি মেন্টালিটি ইন্টারভিউ বোর্ডকে এই ধরনের ইমপ্রেস করা যায়, নিজেকে এইভাবে তৈরি করা যায়, আমি মনে করি এই ধরনের প্ল্যান রাখা উচিত অন্যান্য সকল বিষয়কে চেষ্টা করে সম্পন্ন করে। তো আমি কি বিদায় নিব অনিক? জি ভাই। হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন ইউনূস স্যার, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় ইরফান ভাই, উনি আমাদের সবসময় গার্ডিয়ান হিসেবে ছিলেন। নাজবুল আছে, ওকে ধন্যবাদ জানাই। অনিক তোমাকে ধন্যবাদ, আমাদের সুযোগ দিয়েছো সবাই কানেক্ট হওয়ার জন্য। আমাদের কথাগুলো যারা শুনেছেন, আমাদের যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আর যারা ছোট ভাইরা আছো, তোমরা একটু আমল করার চেষ্টা করো, আর কি উপকৃত হবা, ভালো হবে। জীবনে অনেক বড় হতে হবে সবাইকে। এটা পৃথিবীটা অন্য ধরনের পৃথিবী, এখানে অনেক কম্পিটিশন আছে, ব্যবহার, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, তাই না? তো ওই কারণে ওইটার জন্য তৈরি হতে হবে। তো সবার জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, সবার জন্য শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই আরফাত নয়ন ভাই। আমরা সর্বশেষ যাব এবং সর্বশেষ প্রশ্নটাও নিচ্ছি, নাজুল ভাইয়ের কাছে যাচ্ছি। প্রশ্নটা করেছে মোহাম্মদ আসাদুজ্জামান, যে ক্যাডার চুজের ক্ষেত্রে যদি শিক্ষা ক্যাডার বিষয় সবার শেষে দেওয়া হয় কোনো সমস্যা হবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে যাচ্ছে এবং এটার মাধ্যমে আমরা আজকে আমাদের সেশনটাও শেষ করব। আপনার নতুনদের কাছে কোনো ভালোবাসা বা কোনো পরামর্শ থাকলে ওইটা দিয়ে আমাদের সেশনটা শেষ করবেন। ধন্যবাদ অনেক। আমরা যেহেতু আজকে লাইভ প্রোগ্রামের সর্বশেষ অবস্থায় আছি, আসাদুজ্জামান একটা প্রশ্ন করেছেন যে শিক্ষা ক্যাডার সর্বশেষ দিলে কোনো সমস্যা হবে কিনা। আসলে ওই একই কথা যে আপনি কি চাচ্ছেন, কি হতে চাচ্ছেন। শেষে দিলে, আমি তো 35তম বিসিতে আমার এডুকেশন ক্যাডার সবার শেষে ছিল, আবার 36-এ দেখা যাচ্ছে 5 নম্বরে ছিল, আনসার, তথ্য বা অন্যান্য বিষয়গুলো কিন্তু শেষে ছিল। আমি আমার যে প্রিফারেবল ক্যাডার যেগুলো রাখছি এগুলো আমার সামনে রাখছি। এখনো আমি অনেককে দেখি আবার ফার্স্ট চয়েস দিয়ে এডুকেশন ক্যাডার দিছে। এটা আসলে ডাজন্ট ম্যাটার। তবে যদি জেনারেল ক্যাডারের বিভিন্ন সাবজেক্ট চয়েসে থাকার পরে মনে হয় যে না, আমার এই ক্যাডারে চেয়ে এই ক্যাডার ভালো হবে, এটা এটা কোনো ফ্যাক্টর না। আর শেষে দিলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, অনেকেই দেয়, প্রায় অধিকাংশই দেয়, আমি দেখি। আসাদের উত্তরটা আমি দিয়েছি। লাস্ট একটা কোয়েশ্চেন বলি, সামির উত্তরটা, যে লিখিততে কোনো সাবজেক্টে যদি 100 মার্কের মধ্যে 30 মার্কের 100 মার্কের মধ্যে 30 পায়, তাহলে তার নাম্বার 30-এর নিচে পায়, তাহলে তার নাম্বারটা টোটাল রিটেন মার্কে যোগ হবে না। অর্থাৎ ভাইভাতে যে 450-এর জন্য কল করা হবে, সেজন্য ওই 450-এর সাথে অ্যাড হবে না। যদি 30-এর উপরে পায় তাহলে টোটাল নাম্বারটা অ্যাড হবে। এটা তো লিখিতের একটা স্ট্র্যাটেজি। অর্থাৎ কোন সাবজেক্টে 30-এর নিচে পাওয়া যাবে না 100-তে, তাহলে 200 মার্কের পরীক্ষা হলে 60-এর নিচে পাওয়া যাবে না, অর্থাৎ 30% মার্কের নিচে পাওয়া যাবে না। এবার আসি লাস্ট, মানে যেটা সকল ক্যান্ডিডেট জন্য, গ্রাজুয়েটদের জন্য, ইউনিভার্সিটি যারা শেষ পর্যায়ে, হ্যাঁ, অনেকে ডিপ্রেশনে ভোগে। অনেকের বলা যে কেরিয়ার শেষ, আমার বিসিএস হচ্ছে না শেষ, আমার ব্যাংক হচ্ছে না শেষ, আমার চাকরি হচ্ছে না শেষ, আমার জীবন শেষ, আমি কি করব, আমার তো হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমি সবার প্রতি বলি, আমরা সবাই অল্প বিস্তর সবাই ডিপ্রেশনে ছিলাম, আছি, ইভেন চাকরি করার পরেও ডিপ্রেশনে আছি।
যারা আজকে যে আমাদের আরাফাত নয়ন ভাই বলছি, আমাদের এই কি বলে যে আমাদের মাহফুজ ইরফান ভাই, ওরাও জবের একটা ডিপ্রেশনে আছে, পেশার আর কি, পেশারে। তো ডিপ্রেশনে যাওয়া যাবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নিজেকে নিজেকে হীনমন্যতা না ভেবে এগিয়ে চলতে হবে। সবশেষে একটা কথাই বলি, বিসিএস একটা সর্বশেষ একটা চাকরি, বাংলাদেশ ব্যাংকের এডিও একটা চাকরি, একটা বেসরকারি ব্যাংকের এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা প্রবেশনারি অফিসারও একটা চাকরি। সর্বশেষ সবার উদ্দেশ্য থাকে টু বি আ হ্যাপি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য সোসাইটি, ইন হিজ অ্যারেনা অফ এ পার্সন। একটা ব্যক্তির চারিদিকের, একটা ব্যক্তির পারিপার্শ্বিক, তার সমাজে, তার পরিবেশে, তার পরিবারে, তার রাষ্ট্রে, তার জব ব্যাকগ্রাউন্ডে, সব জায়গায় হচ্ছে সে সুখটা চায়। সে যেখানে থাকুক সুখ। সর্বশেষ বলে বিসিএস একটা চাকরি, এর বেশি কিছু না। হ্যাঁ, সব চাকরি চাকরি, কথা হচ্ছে সৎ থাকা এবং সুখে থাকা, এটা হচ্ছে সবার আলটিমেট ডেস্টিনেশন। এবার সর্বশেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের প্রভাষক মোবারক ভাই, তিনি লাইভে ছিলেন। মইনুল হোসেন ভাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্কেটিং ডিপার্টমেন্টের। নূর নবী ভাই, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের, তিনিও লাইভে ছিলেন আমাদের সাথে, যোগ দিয়েছিলেন। কবির ভাই, তিনি 35তম বিসিএস এখন স্যার আশুতোষ কলেজে আছেন, ইংরেজি প্রভাষক। তারপরে মাহবুব আয়াজ ভাই, এখন কুমিল্লার কালচারাল অফিসার, আমাদের ফটিকছড়ির বড় ভাই। তারপরে সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাই এফএসএসইউ, ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চিটাগং ইউনিভার্সিটি, ভূজপুর স্টুডেন্ট ফোরাম, চিটাগং ইউনিভার্সিটি, চুয়েটের, বুয়েট মেডিকেল, এবং সর্বোপরি আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী এবং বিসিএস প্রত্যাশী, বিসিএস ক্যান্ডিডেট সকল ছোট ভাই এবং শিক্ষার্থীদেরকে এবং আমার দর্শককে ধন্যবাদ জানাই। আমার প্রিয় বড় ভাই মাহফুজ ইরফান ভাই, ধন্যবাদ জানাই আরাফাত নয়ন ভাইকে, এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক মুনতাসির অনিককে। সবাই ধন্যবাদ নাজমুল হোসেন ভাই। সম্মানিত দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা প্রচুর কমেন্টস করেছেন, আমাদের কাছে অনেক প্রশ্ন জানতে চেয়েছেন, আমরা সবগুলোর হয়তো উত্তর দিতে পারি না, আমরা পরবর্তী চেষ্টা করব আমাদের পেজ থেকে এই সকল উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর সম্মানিত তিনজন বড় ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইরফান ভাই, যিনি বর্তমানে ইউএনও জোড়াইছড়ি রাঙ্গামাটি, আমাদের আরাফাত নয়ন ভাই, যিনি বর্তমানে এসিল্যান্ড হিসেবে পাইকগাছা খুলনাতে কর্মরত আছেন, এবং আমাদের নাজমুল হোসেন ভাই, যিনি প্রভাষক হিসেবে কর্মরত আছেন সন্দীপ হাজী এবিএ কলেজে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি করোনা পরবর্তী আমাদের জীবনটা খুব সুন্দর হবে, আমরা আবারও প্রাণের উল্লাসে মেতে উঠবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের লাইভ ডেস্টিনেশন প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।